বিসমিল্লাহির রহমানির রহিম। জন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের এবার আমরা শুরু করব নির্ণায়ক ম্যাট্রিক্স। তো আমি নির্ণায়ক ম্যাট্রিক্স থেকে মূলত আমি এই সিস্টেক প্রকাশনের বই রয়েছে, এই বই থেকে আমি সলিউশন করাবো। তো এই বইটাতে আমার নির্ণায়ক ম্যাট্রিক্সটা অনেক ভালো লেগেছে। আমি যেভাবে ক্যালকুলাস করেছিলাম অক্ষরপত্র প্রকাশনের বই থেকে, সরলরেখা অক্ষরপত্র প্রকাশনের বই থেকে এবং বিভিন্ন রাইটারের বই থেকে আমি সলিউশন করতেছি, বাজারের সেরা 5টা রাইটারের বই থেকে। সো এই ম্যাট্রিক্স নির্ণায়কটা আমার কাছে সিস্টেক প্রকাশনের বইটা ভালো লেগেছে। তা আমি সিস্টেক প্রকাশনের বই থেকে এর 3টা পার্ট রয়েছে, যে 1 এ বি সি, একের এ বি সি 3টা পার্ট রয়েছে, অর্থাৎ 1.1, 1.2, 1.3। সো আমি 3টা পার্টেরই প্রায় যে 1.1 রয়েছে আমার, এটার জন্য আমি প্রায় 50টা পর্ব করব। 50টা পর্বে এর ভিতরের যাবতীয় কন্টেন্ট যা আছে সব একটা একটা করে ডিসকাস করে দিব। সো যাতে আপনাদের কখনো কষ্ট করে প্রাইভেট পড়ার প্রয়োজন না পড়ে, জাস্ট আমার ভিডিওগুলো বাসায় বসে থেকে দেখবেন। আর কিছু ভিডিও আমি প্রাইভেট করে রাখবো, যারা শুধুমাত্র আমার প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করবে একদম তাদের শুধুমাত্র তারাই সেই প্রাইভেট লিঙ্কের ভিডিওগুলো দেখতে পারবে। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করব। যদি আপনি আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করে না থাকেন, জয়েন করতে পারেন। যদি কোনো কেউ প্রস্তুতি প্রোগ্রাম না করেন, তো সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে জয়েন হয়ে আপনার সমস্যাগুলো তুলে ধরতে পারেন, তাহলে আপনি আমার সমস্যাগুলো তুলে ধরবো। সো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করা যাক। বেসিক বিষয়গুলো এখন আমরা আলোচনা করব নির্ণায়ক ম্যাট্রিক্সের। সো তাহলে আমরা বেসিক বিষয়টা আলোচনা করব আমাদের যে সিস্টেক প্রকাশনের বই রয়েছে এই রাইটারের বই থেকে। সো আমরা শুরুতে একদম বেসিক কে আবিষ্কার করলো ম্যাট্রিক্সের, তো সে আবিষ্কারকর্তার সাধারণ বর্ণনা নিয়ে আমরা যে 50টা পর্ব করেছি সবগুলো বিষয় আমরা সাধারণ একটা বেসিক বিষয় আমরা জেনে নিচ্ছি, যে একদম গোড়া থেকে, যাতে আপনাদের কোনো কিছু জানতে না হয়, কারো ভিডিও না দেখার প্রয়োজন পড়বে না। তো বিভিন্ন ধরনের সংগৃহীত তথ্য ম্যাট্রিক্সের মাধ্যমে এমনভাবে আনুভূমিক ও লম্বভাবে সাজানো হয় যেন ভবিষ্যতে ওই তথ্য সম্পর্কে সম্মুখীন জ্ঞান লাভ করা সহজতর হয়। তো ম্যাট্রিক্সের মাধ্যমে এমন আনুভূমিক এবং লম্বভাবে সাজানো হয় যাতে ভবিষ্যতে সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। সর্বপ্রথম প্রাচীন সভ্যতা ব্যাবিলন এবং চীনের ম্যাট্রিক্সের ব্যবহার শুরু হয়। তাহলে ম্যাট্রিক্সের ব্যবহার কোথায় শুরু হয়? প্রাচীন সভ্যতা ব্যাবিলন এবং চীনে সর্বপ্রথম ম্যাট্রিক্সের সূচনা শুরু হয়। এখান থেকে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন ধারণা পাই। তো এরপর হচ্ছে 1850 সালে জেমস জোসেফ সেলভিস্টর ম্যাট্রিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন, যা ল্যাটিন শব্দ ম্যাটার বা মোটার MOTHER থেকে নেওয়া হয়েছে। তাহলে সর্বপ্রথম ম্যাট্রিক্স শব্দটি কে ব্যবহার করেন? সর্বপ্রথম ম্যাট্রিক্স শব্দটি ব্যবহার করেন জেমস জোসেফ সেলভেস্টর বা সেলভেস্টার যাকে বলা হয়। তো ইনি সর্বপ্রথম ধারণা দিলেন হচ্ছে 1850 সালে। 17 শতাব্দীর শেষ পর্যন্ত গণিতের এই গুরুত্বপূর্ণ বিষয়ে তেমন কোনো প্রসার ঘটেনি। মানে 17 শতকের সময় 1850টা হচ্ছে আমাদের 19 আর 17 মানে আসে নাই। এরপর 1858 সালে, যেটা 1850-এর পর 8 বছর পর, এই আর্থার কেইলি ইনি হচ্ছে সর্বপ্রথম তার পত্রিকা এ মেমোরি অব দি থিওরি অব ম্যাট্রিক্স এর প্রথম ম্যাট্রিক্স সম্পর্কে প্রকাশ করেন। তো প্রথম পত্রিকাকে আর্থার কেইলি ইনি প্রকাশ করেন। সো এই কারণেই ম্যাট্রিক্সের জনক এখানে বলা হয় মূলত, সেজন্য বলা হচ্ছে তিনি 3টি চলকের 3টি সরল সমীকরণ সমাধানের সূত্র হিসাবে গণিতের নির্ণায়কের আবির্ভাব ঘটা হয়। যা আমরা যে সূত্রের সাহায্যে আমরা সলিউশন করব সেখানে বলা হয় জাপানি গণিতবিদ টাকাকাজু সেকি কোয়া, ইংরেজি নামটা ইনি নির্ণায়ক সম্পর্কের প্রাথমিক ধারণা সর্বপ্রথম দেন। আচ্ছা, 1801 খ্রিস্টাব্দে সর্বপ্রথম গাউস, আমরা যাকে বলা হয়, ইনি নির্ণায়ক শব্দটি প্রয়োগ করে দেখান। তো এরপর হচ্ছে 1822 খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ
যে আমাদের অগাস্ট কোজ্জাইম বলা হয় হচ্ছে সর্বপ্রথম নির্ণয়কে আধুনিকভাবে প্রতিষ্ঠা করেন এবং গণিতবিদ বিভিন্ন যে হাইজেনবার্গ যাকে বলা হয় ইনি সর্বপ্রথম কোয়ান্টাম বলবিদ্যা এই ম্যাট্রিক্সের ধারণাগুলো প্রসার ব্যবহৃত করেন। তখন থেকে যেমন কোয়ান্টাম বলবিদ্যা, চিরচারিত বলবিদ্যা, আলোকবিদ্যা, তড়িৎ চুম্বকবিদ্যা এবং বস্তুত বিভিন্ন ভৌত ঘটনার বর্ণনা ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। তো এগুলো মূলত হায়ার স্টাডিজে প্রয়োগ করা হয়, কারণ আপনার যখন হায়ার স্টাডিজে পড়বেন ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, লিনিয়ার প্রোগ্রামিং, অ্যালজেব্রা এই সাবজেক্টগুলোতে নির্ণায়কের ম্যাট্রিক্সের ব্যাপক ব্যবহার রয়েছে। যদিও ইন্টারমিডিয়েট লেভেলে সর্বপ্রথম এখানে জাস্ট আমরা বেসিকগুলো জানতেছি, হ্যাঁ, যে কারণে এই বিষয়গুলো। তো গণিতের সমীকরণ জোটের সমাধান, পরিসংখ্যানের সম্ভাবনা তথ্য, স্থানাঙ্ক জ্যামিতিতে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়, ভেক্টর জ্যামিতি, উচ্চতর অর্থনীতি ইত্যাদিতে ম্যাট্রিক্স ও নির্ণায়কের ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে নির্ণায়কের ব্যবহার কোথায় কোথায় আমরা এই বিষয়গুলোতে আমরা নির্ণায়কের ব্যবহারগুলো দেখতে পারবো। সো আমাদের এই ম্যাট্রিক্সের যে জনক আর্থার কেলি এনার সম্পর্কিত কিছু আমরা তথ্য জেনে নেই। ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার 1850 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা ব্যক্ত করেন। তারই সহকর্মী আর্থার কেইলি বিপরীত ম্যাট্রিক্সের ধারণা সহ ম্যাট্রিক্সের তাৎপর্য তুলে ধরেন এবং এটা তিনি 1853 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। পরবর্তী তিনি 1858 খ্রিস্টাব্দে তার পত্রিকা এ মেমোরি অন দ্য থিওরি অফ ম্যাট্রিক্স এ প্রথম বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করেন। এই কারণে আর্থার কেইলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। তাহলে ম্যাট্রিক্সের জনক আর্থার কেইলিকে কেন বলা হবে? কারণ আর্থার কেইলি সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দেন এবং কারণ সর্বপ্রথম ইনিই প্রকাশ করেছিলেন, কিন্তু সর্বপ্রথম যিনি ধারণা ব্যক্ত করছেন তিনি হচ্ছে জেমস জোসেফ সিলভেস্টার, তার সহকর্মী আবিষ্কার করছেন জন্য তাকে বলা হয় ম্যাট্রিক্সের জনক। ওকে, আমরা এবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিভিন্ন সংজ্ঞাগুলো জানবো। আমরা প্রায় এই রাইটারের বই থেকে আমরা 23 রকমের ম্যাট্রিক্স আমরা পাবো। 23 প্রকারের ম্যাট্রিক্সের সব বিষয়গুলো আমরা এক এক করে এখন জানার চেষ্টা করব, কারণ এই বেসিকগুলো ক্লিয়ার না হলে আপনি ম্যাট্রিক্সের বিভিন্ন সৃজনশীল কোশ্চেন বা বেসিক ক্লিয়ার না হলে আপনি ভালোভাবেই বুঝতে পারবেন না। সো আমরা এখানকার বেসিকগুলো ভালোভাবে এখন জানবো। তো যেহেতু আমরা ম্যাট্রিক্স পড়বো, আমাদের শুরুতে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা জানা প্রয়োজন। ম্যাট্রিক্স কাকে বলে? তো আমরা তখন আবিষ্কারের বিষয়টা আমরা জানলাম, আর ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা জানবো। ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কতকগুলো সংখ্যা বা চলক বা রাশিকে আয়তাকারে বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি বা কলাম বা উভয় সাজিয়ে প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী বা দুই জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামো পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সংজ্ঞা। তো আমরা এখন একটু উদাহরণের সহিত বিষয়টা ক্লিয়ার করে নিচ্ছি, কারণ ম্যাট্রিক্স আসলে সংজ্ঞা দিয়ে চলে না, আমাদের বিষয়গুলো জানতে হবে। তাহলে কতগুলো সংখ্যা, ধরুন আমি সংখ্যা নিচ্ছি 1 2 3 নিচ্ছি, ধরুন 4 5 6 7 8 9 নিচ্ছি। এগুলো হচ্ছে কতকগুলো সংখ্যাকে আয়তাকারে আমি সাজাই এদেরকে আমি প্রথম বন্ধনী নিতে পারি, প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করতে পারি, অথবা ধরুন 1 2 3 4 নিলাম, একে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে পারি, অথবা ধরুন এখানে আমি 3 4 6 7 নিলাম, এদেরকে ডাবল এইরকম প্রকাশ করলাম। যদি ডাবল এভাবে আমি প্রকাশ করতে পারি তিনটার যে কোনো একটা দ্বারা, তাহলে যে অংশটা গঠিত হবে সেটা হচ্ছে আমাদের একটি ম্যাট্রিক্স। তাহলে এবার আমরা আবার সংজ্ঞাটা একটু রিপ্লে করে নিচ্ছি। সংজ্ঞাটা আমাদের কীরকম হবে? সংজ্ঞাটা হচ্ছে কতকগুলো সংখ্যা বা চলক বা রাশিকে, এখানে সংখ্যা হতে পারে, চলক হতে পারে বা কোনো রাশি হতে পারে, তাদেরকে আয়তাকারে বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি ও কলামে সাজিয়ে, যে পূর্ণ সংখ্যক সারি হতে হবে মানে ভগ্নাংশ 1.5 সারি বা 1.6 কলাম এমন যেন না হয়, ভগ্নাংশ হবে না, সাজিয়ে উভয় পাশে প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী দ্বারা বা উভয় জোড়া উলম্ব দ্বারা, এই যে প্রথম বা তৃতীয় বা উলম্ব দুইটা দ্বারা যে আমরা গাণিতিকভাবে প্রকাশ করি, তখন তাকে আমরা বলবো হচ্ছে যে গাণিতিক কাঠামো পাওয়া যাবে তাকে বলা হয় ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্স কতগুলো নির্দিষ্ট গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ স্কেলার গুণ, দুইটি ম্যাট্রিক্সের গুণন ইত্যাদি সম্পন্ন করে। অর্থাৎ ম্যাট্রিক্সের সাহায্যে আমরা দুইটা পদের যোগ বিয়োগ এবং গুণ করতে পারবো।
বা দুইটি ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া সম্পন্ন সে বিষয়গুলো জানবো। তো এখন ম্যাট্রিক্সকে সাধারণত আমাদের কী দ্বারা প্রকাশ করা, আমরা এই তিনটা দ্বারা আমরা একটু আগে দেখলাম যে তিনটা প্রতীক দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। তো থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অর দুইটা খাড়া চিহ্ন দ্বারা। তো এবার আমরা ম্যাট্রিক্সটা প্রকাশ করতে যে আমরা এখানে কিছু ব্যবহার করেছি 1 2 3 যে এখানে নাম্বার, বা এখানে আমি ABC এরকম নিতে পারি, ABCDও নিতে পারি। সাপোজ এমন আমরা মানগুলো নিয়েছি। তো এই মানগুলোকে আসলে ম্যাট্রিক্সের আমরা কি বলবো, উপাদান, এলিমেন্ট বলবো। আর এই এলিমেন্ট বলা হয় বা ভুক্তি বলা হয়, এন্ট্রি বলা হয়। বলা হচ্ছে যে সমস্ত সংখ্যা বা চলক বা রাশি নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় তাদেরকে ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। তাহলে ম্যাট্রিক্সের ভুক্তি কাকে আমরা বলবো, যে সমস্ত সংখ্যা বা চলক দ্বারা বা রাশি দিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় তাদেরকে ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। ম্যাট্রিক্সকে বিস্তার করা যায় না, এর মান নির্ণয় করা যায় না। অর্থাৎ ম্যাট্রিক্সের বলা হচ্ছে কি, একে আমরা বিস্তার যে বিষয়টা, আমরা বিস্তারের জন্য আমরা একটু পরে আমরা দেখতে পারবো যে ক্যালকুলেশন করতে যে আমরা বিস্তার করব সারি বরাবর অথবা কলাম বরাবর, সে বেসিকটা। এই ম্যাট্রিক্সগুলোকে কি করা যায় না, ম্যাট্রিক্সে বিস্তার করা যায় না। তাই ম্যাট্রিক্সের কোনো কিন্তু মান নাই, কারণ এখানে যেহেতু বিস্তার করতে পারবো না তাই এর কোনো মানও থাকবে না। হ্যাঁ, অবশ্যই খুবই একটা ইম্পর্টেন্ট লাইন, আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টের জন্য আসে এই লাইনটা। তা আপনারা একটু ভালো করে লাইনটা দেখে নেবেন। ম্যাট্রিক্সের বিস্তার করা যায় না, তাই ম্যাট্রিক্সের কোনো মান নাই। এখন যে আমরা এই ম্যাট্রিক্সগুলো আমরা লিখেছি, যেখানে আমি 4 ধরনের ম্যাট্রিক্স লিখেছি, আমি এদেরকে প্রকাশ যদি করতে চাই ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করতে হবে। ধরুন এটা সি দ্বারা নিচ্ছি, ধরুন এটা আমি বড় এম দ্বারা নিচ্ছি, ধরুন এটা অংশটা বা এই অংশটাকে আমি ডি দ্বারা কনভার্ট করে নিচ্ছি। মানে ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দ্বারা এদেরকে প্রকাশ করা হবে। আর যে এখানে আমি ছোট যে অক্ষরগুলো ব্যবহার করেছি ABC, এগুলো স্মল লেটারগুলোর দ্বারা ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করতে পারবো। এজন্য বলা হয় যে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর ABCD দ্বারা ম্যাট্রিক্স এবং ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা ABCD দ্বারা ম্যাট্রিক্সের ভুক্তিগুলো নামকরণ করা হয়ে থাকে। এখন আমরা এখানে যখন ম্যাট্রিক্স প্রকাশ করতে যাচ্ছি, যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে অপর একটির পর একটি ফাঁকা জায়গা বা ব্লক স্পেস দ্বারা স্বতন্ত্রভাবে লেখা হয়ে থাকে। অর্থাৎ ব্লক স্পেস দ্বারা মানে একটা বা এরকম আমরা লিখলাম যে ধরুন 1 2 3, এখানে মাঝখানে এটা ফাঁকা রাখলাম। যদি ফাঁকা রাখি তাহলে সেটা আমাদের ম্যাট্রিক্স হবেই না। তাই ম্যাট্রিক্সের কোনো উপাদান ফাঁকা থাকতে পারবে না। এটা আমাদের আরেকটা মেইন বেসিক কনসেপ্ট। তো আশা করি আপনারা এই বেসিক কনসেপ্টটার যে ম্যাট্রিক্সের যে বিষয়টা তা বোঝা গেল। তো এখন এই ম্যাট্রিক্সটা আমরা প্রকাশ করতে আমরা কিছু সারি এবং কলাম ব্যবহার করেছি। তো এই বরাবর যখন আমরা কাজ করতেছি, চিন্তা করুন এই যে বরাবর এই দিকে মানগুলো নিচ্ছি, এই দিক বরাবর 1 2 3টা, এই দিক উলম্ব বরাবর নিয়েছি। তাই এই বরাবর যেগুলো রয়েছে, এই বরাবর আমরা যখন চিন্তা করব, এগুলো হচ্ছে আমাদের সারি, 1 2 3 সারি। আর এই লম্বা বরাবর যে থাকবে তখন সেটা হচ্ছে কলাম। সারি আর হচ্ছে কলাম, ইংরেজিতে আমরা বলবো এখানে হচ্ছে রো আর এখানে হচ্ছে কলাম, LUMN। সো সারি আর আমরা হচ্ছে কলাম দিয়ে প্রকাশ করতে পারবো। তো সারি আমরা বুঝলাম এই অংশ বরাবর এটা সারি, আর এই লম্বা বরাবর যা থাকবে তা হচ্ছে আমাদের কলাম। ওকে, আমরা এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমরা একটু দেখে নিচ্ছি, আমাদের বইয়ের সাথে ইন্ডিকেট করে নিচ্ছি যে ভুক্তিগুলো আনুভূমিক বিন্যাসকে সারি, অর্থাৎ আনুভূমিক বলতে আমাদের এই যে বরাবর আমরা নিচ্ছিলাম, তো এটাকে সারি, আর এই বরাবর কলাম। এবং উলম্ব বিন্যাসকে কলাম বলা হয়, অর্থাৎ বাম থেকে ডানের ভুক্তিগুলো নিয়ে সারি এবং উপর থেকে নিচের ভুক্তিগুলো নিয়ে কলাম গঠিত হয়। এই যে বাম থেকে ডানে যাচ্ছিলাম তাই এটা হচ্ছে আমাদের সারি, উপর থেকে নিচে যখন আসতেছিলাম তাদেরকে আমরা বলবো কলাম। ওকে, এমন এ ম্যাট্রিক্সকে সংক্ষেপে AIJ এবং 3/3 আকারে প্রকাশ করা হয়। সো আমরা এই বিষয়টা প্রকাশ করার জন্য আমরা একটা সাধারণ ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ধরুন আমরা এখানে A দিয়ে নিচ্ছি, A এখানেও A, এখানেও A, এখানেও A, আবার ওই A। আচ্ছা, এটা আমাদের যেহেতু ম্যাট্রিক্স হবে তাই আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এখন এই ম্যাট্রিক্সটার জন্য আমরা এ বরাবর, এটা কি সারি নয়, তাহলে এটা কয় নাম্বার সারি, এটা 1 নাম্বার সারি, এক সারি। এটা কয় নাম্বার সারি, আমরা এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সারি, তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সারি, এটা হচ্ছে 3 নাম্বার সারি।
সো আমরা এখানে কি বলতে পারি, তাহলে এটা হচ্ছে 2 2 2, এটা হচ্ছে 3 3 3। আশা করি আপনারা এখন এই লাইনটা বুঝতে পেরেছেন। সো এবার আমরা আসি যে এই বরাবর যখন আসি, এই অংশটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলাম, এই অংশটা হচ্ছে আমাদের থার্ড কলাম। তার মানে কি এই অংশটা হচ্ছে 1 1 1, এটা হচ্ছে আমাদের কি 2 2 2, এটা হচ্ছে আমাদের 3, তাহলে 3 3 3। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এর অবস্থানটা আসলে কি আমাদের যে A11 মানে 11 বা 11 বলবো, আমরা এখানে 11 বলবো, মানে কি প্রথম সারির প্রথম কলাম, এটা প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা 1 3 প্রথম সারির তৃতীয় কলাম, যে এটা নেই দ্বিতীয় সারির প্রথম কলাম, 2 2 দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, 2 3 দ্বিতীয় সারির তৃতীয় কলাম। তো এইভাবে আমাদের আসবে, যদি আমরা এইভাবে দেই এটা তৃতীয় সারির তৃতীয় কলাম বোঝাবে। সো আমরা এই অংশটা যদি হঠাৎ করে একটা অংশ বলি, যে বললাম হচ্ছে এ হচ্ছে 5 3, এটা যদি দেই তাহলে এটা কি বোঝাবে, যে এ পঞ্চম সারির তৃতীয় কলামের উপাদানটা এখান থেকে আমাদের বোঝাবে। তো আশা করি আপনারা এই সারি কলাম সংক্রান্ত যে বিষয়টা তা বুঝতে পেরেছেন। সো এবার আমরা আসি যে এখানকার যে বিষয়টা আমরা আই জে দ্বারা মূলত কনভার্ট করব, সেটা হচ্ছে কোনটাকে আই কোনটাকে জে দ্বারা আমরা প্রকাশ করব। তো এই আমরা যে কলাম সারিগুলোকে নিয়েছি, সারিগুলোকে আমরা প্রকাশ করব হচ্ছে আই দ্বারা, আর এখানে যে আমরা কলামগুলো নিয়েছি, যে এই কলামগুলো নিয়েছি এদেরকে আমরা জে দ্বারা প্রকাশ করব। তাহলে আই জে, তাহলে আমি যদি এখানে বলি যে এ আই জে, তাহলে এটা কি বোঝাচ্ছে, এর সারি সংখ্যা কলাম সংখ্যা কোনটা সেটা ইন্ডিকেট করা নেই, বাবার এটা কত ক্রমের ম্যাট্রিক্স, এটা সারি কটা আছে 1 2 3, তাহলে 3টা সারি, এখানে কলামও কটা আছে 1 2 3, কলামও হচ্ছে 3টা, তো 3টা সারির 3টা কলাম আমাদের এখানে কিন্তু বিদ্যমান, অর্থাৎ তৃতীয় সারির তৃতীয় কলাম আমাদের বিদ্যমান। তাহলে আই জে দ্বারা বুঝবো ম্যাট্রিক্সটা কোন অবস্থানে আছে সেটা বুঝবো, এবং 3/3 দ্বারা কি বুঝবো, ম্যাট্রিক্সটা কত ক্রমের ম্যাট্রিক্স বা কত অর্ডারের তার ম্যাট্রিক্সটা আমরা ধারণা পাবো। সো এই বিষয়টা আমরা একটু বই থেকে এখন মিলাই নেই আমাদের বিষয়টা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি এই অংশটা A1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এই অংশটা সারি রো, এই অংশটা হচ্ছে কলাম। সো এই অংশটাতে আমাদের আই সমান আমরা কি ধরে নিচ্ছি, তাহলে এই বরাবর আই 1 2 3 জে 1 2 3, তাহলে আই জে কে আমরা কি বুঝলো, যে এত আই জে ম্যাট্রিক্সের আইতম সারি আর জেতম ভুক্তি বুঝবো, আর সংক্ষেপে আই জেতম ভুক্তি দ্বারা আমরা প্রকাশ করা হয়, ভুক্তিগুলোকে আমাদের A1 1 A1 2 A1 3 এভাবে আপ টু ডট ডট দ্বারা আমাদের প্রকাশ করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এবার আসি হচ্ছে আমরা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বা অর্ডার অফ এ ম্যাট্রিক্স। সো অর্ডার অফ এ ম্যাট্রিক্সের জন্য আমরা কি করতে হবে, মানে বিষয়টা আমরা এখন একটু আগে যখন আমরা এখান থেকে বললাম যে আই জে দ্বারা যে বিষয়টা আমরা দেখলাম, আইটা হচ্ছে এর ভুক্তিটাকে বোঝানো হচ্ছিল। আচ্ছা, এবার আমরা পরবর্তী আর একটা বেসিক বিষয় আমরা এখন জানবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা। তো এর জন্য আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে খুবই সিম্পল বিষয়। তো আমরা এখানে বোঝানোর জন্য আমরা যেমন এখানে 3/3 ক্রমের ম্যাট্রিক্স আমরা বলতেছিলাম 3 × 3, এখন এই 3 × 3কে আসলে বোঝার জন্য আমাদের এই 3টা আসলে আমাদের সারি সংখ্যা, অর্থাৎ 3 হচ্ছে সারি। আচ্ছা, আমরা এখানে বড় করে লিখি 3/3 ওখানে যেহেতু ছিল, এটা হচ্ছে আমাদের সারির মান, আর এর পরের অংশটা হচ্ছে আমাদের কলামের মান। ভালো করে বোঝার চেষ্টা করি, সারি হচ্ছে আমাদের 3, এটা দুইটাই হচ্ছে আমাদের 3 3। তা আমরা যদি একটু চেঞ্জ করি, অন্যভাবে নিয়ে কাজ করার চেষ্টা করি, ধরুন আমরা দিলাম এখানে 1 2 1 5 6 7, মানে 6 7 এরকম আকারে দিলাম। তাহলে এই ম্যাট্রিক্সের জন্য সারি কলা হচ্ছে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, কলাম হচ্ছে একটা দুইটা। তাহলে এটা কত হচ্ছে আমাদের 3/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। প্রথমে সারি লিখতে হবে, পরে কলামকে লিখে প্রকাশ করতে হবে। তো আমরা এই যে সারি সংখ্যাগুলো আমরা নিয়েছি, এই সারি সংখ্যাগুলোকে সাধারণত যে সারিগুলো থাকে, সারি সংখ্যাকে ধরা হয় হচ্ছে আপনার এম দ্বারা প্রকাশ করা হয়, আর যে কলাম থাকবে কলামকে এন দ্বারা প্রকাশ করা হয়।
তো সারিকে হচ্ছে এম, কলামকে হচ্ছে এন দ্বারা। তাহলে এক্ষেত্রে আমাদের কি বোঝাবে, এই অংশগুলোকে এম বাই হচ্ছে এন, মানে এম ইন্টু এন, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইন্টু না পড়ে একে এম বাই এন পড়া হয়, অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এম বাই এন মানে কি, যে যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের সারি ইন্টু এন হচ্ছে কলাম, সারি আর কলাম দিয়ে আমাদের প্রকাশ করলে আমরা ম্যাট্রিক্সের সেটা অর্ডার বা ক্রম আমরা বুঝতে পারবো। সো এই বিষয়টাকে আমরা একটু বই থেকে বিষয়টা একটু ক্লিয়ার করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আরও। তো বলা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা এম এবং কলাম সংখ্যা যদি এন হয়, তাহলে উহার ক্রম এম বাই এন, যা সাধারণভাবে এম বাই এন পড়া হয়। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রম ইকুয়ালস টু হবে সারি সংখ্যা গুণ কলাম সংখ্যা, অর্থাৎ অর্ডার অফ এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু নাম্বার অফ রো ইন্টু নাম্বার অফ কলাম। যদি কোনো ম্যাট্রিক্সের দুইটা সারি এবং চারটি কলাম থাকে, তাহলে দুইটা সারি মানে এম এর মান 2, কলাম যদি হয় তাহলে 4, তাহলে 2/4, অর্থাৎ 2 ইন্টু 4 না বলে আমরা বলবো 2/4 ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। কোনো ম্যাট্রিক্সের মোট ভুক্তি সংখ্যা এর সারি সংখ্যা কলাম সংখ্যার গুণফলের সমান। তো খুবই আরেকটা এখানে বেশ বিষয়টা আমাদের একটু ভালোভাবে এটা জানার জন্য, এটা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে পরীক্ষার জন্য আসে, যে পরীক্ষা দেওয়া হয় যা স্টুডেন্টরা ভুল করে, যে কোনো ম্যাট্রিক্সের মোট ভুক্তি সংখ্যাগুলো কি হবে, যে সারি সংখ্যা ও কলাম সংখ্যার গুণফলের সমান। তো কিভাবে আসলে এই লাইনটা হয় তা আমরা এখন ভালোভাবে একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। যে ধরুন কোনো একটা ম্যাট্রিক্সের মোট ভুক্তি সংখ্যা বলা হচ্ছে কি সারি সংখ্যা কলাম সংখ্যার গুণফলের সমান, সারি আর কলাম সংখ্যা গুণ করলে যা পাবো তাই তার হচ্ছে ভুক্তি সংখ্যা আমরা পাবো। অর্থাৎ আমরা যখন এই ম্যাট্রিক্সটার জন্য আমরা নিয়েছিলাম যে এই ম্যাট্রিক্সটার আমাদের মোট ভুক্তি সংখ্যা কত হবে, তো এখানে কলাম 2, সারি হচ্ছে মানে কলাম সারি ছিল 1 2 3 আর কলাম ছিল 2টা, তাহলে 2 ইন্টু 3 যদি আমরা একে গুণ করে দিই তাহলে কত পাবো 6। তাই এই ম্যাট্রিক্সের আমরা যে ভুক্তি সংখ্যা পাবো, ভুক্তি সংখ্যা হচ্ছে 6টা। আমরা হিসাব করেও দেখতে পারবো যে 1 2 3 4 5 6, 6টাই কিন্তু আমাদের আছে। কিন্তু আসলে আমাদের দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমাদের এমনটা প্রযোজ্য হবে, হ্যাঁ, তখন আমাদের ভুক্তি সংখ্যা সারির সংখ্যাগুলো আমরা ইজিলি ব্যাখ্যা করে বলতে পারবো। যেমন আমরা মানে টোটালটা হিসাব করলেই তো মানে পাওয়া যাচ্ছে, মানে মানে যে মোট ভুক্তি সংখ্যা কি আমরা টোটালটা 1 2 3 4 5 6 আমার 6টা আছে, তাই টোটালটা হচ্ছে এর হচ্ছে, তাহলে আমাদের ভুক্তি সংখ্যা আবার এখানে 1 2 3 4 5 6 6টা, তাই এর ভুক্তি সংখ্যা 6। কিন্তু যদি এন সংখ্যক বলা হয়, যে আপনাকে যে কোনো সারির হচ্ছে আপনাকে বলা হলো সারি সংখ্যা যদি 10 হয়, কলাম সংখ্যা যদি 5 হয়, তাহলে এটার মোট উপাদান সংখ্যা কত হবে। তো সেই ক্ষেত্রে আপনার তো সবগুলো আসলে লিখে লিখে প্রকাশ করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তখন আপনি যে কাজটা করে দিবেন, এই 10কে 5 দিয়ে গুণ করে দিবেন, 10 ইন্টু 5 করে দিবেন, তাহলে 50টা হবে ওই সারির ক্ষেত্রে মোট ভুক্তির সংখ্যা। ওকে, আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন আমাদের এই আর একটা যে বেসিক কনসেপ্ট ছিল, যে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কিভাবে বের করতে হয় তা বুঝে গিয়েছেন। সো এরপরে আমরা জানবো ম্যাট্রিক্সের প্রকারভেদ, টাইপ অফ এ ম্যাট্রিক্স। খুবই আমাদের ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আমরা 23টা সংজ্ঞা আমরা এখন জানবো। 23টা ম্যাট্রিক্সের বহুভুজে আমরা এই 23টা সংজ্ঞা জানবো। এই 23টা সংজ্ঞা যদি যে কোনো স্টুডেন্টের ক্লিয়ার হয়, তাহলে সে ম্যাট্রিক্সের বেসিকগুলো একদম ক্লিয়ার হবে এবং ভালোভাবেই করতে পারবে। টাইপ অফ ম্যাট্রিক্সের জন্য শুরুতে আমরা সারি ম্যাট্রিক্স সম্পর্কিত তথ্যগুলো জানিয়ে নিতে চাই। সারি ম্যাট্রিক্স কি? সারি ম্যাট্রিক্সটা হচ্ছে যে এক সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে বলবো আমরা হচ্ছে সারি ম্যাট্রিক্স। যেমন এক সারি বলতে ধরে নিচ্ছি হলো আমরা একটা এ ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, যার উপাদান সংখ্যা ধরুন হচ্ছে নিচ্ছি 1 2 3 4, 4টা দিলাম। সো এখানে কি দাঁড়াচ্ছে, এই ম্যাট্রিক্সটার সারি হচ্ছে একটা। আবার কলাম কয়টা আছে আমাদের, 1 2 3 4টা কলাম রয়েছে, তাই এখানে যেহেতু সারি 1, এর সারি 1, সো সারি যদি একটা মাত্র সারি থাকে তাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। আর যদি এর ক্রম আমরা বলতে চাই, অর্থাৎ এর অর্ডার কত আমরা যদি তা বলতে চাই, তাহলে অর্ডার কত হবে, সারি হচ্ছে 1 আর অর্ডার হচ্ছে 1 2 3 4, 4টা, তাহলে 1/4 এর হচ্ছে অর্ডার। সো এই বিষয়টা আমরা একটু বই থেকে সংজ্ঞাটা দেখে নেই। বইয়ে আমাদের কি দেওয়া রয়েছে, যে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে এক সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলা হয়। যেমন ইকুয়ালস টু 2 4 6, এখানে তাহলে সারি রয়েছে একটা, কলামে 1 2 3, তো এখানে 1/3 ক্রমের একটি সারি ম্যাট্রিক্স।
তো এবার আমরা কলাম ম্যাট্রিক্স সম্পর্কিত জানব। কলাম ম্যাট্রিক্সটা সারি ম্যাট্রিক্সের বিপরীতের মতোই, কারণ এখানে কি থাকবে, যে আমরা ধরে নিচ্ছি একটা বি ম্যাট্রিক্স চিন্তা করে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের এবার সারি নেই, কলাম আছে 1 2 3টা। আমরা থার্ড ব্র্যাকেট নেই সেকেন্ড ব্র্যাকেট তুলনায়। তো প্রথম বন্ধনী অথবা আমাদের এখানে কি দ্বিতীয় বন্ধনী নিয়েছি, দ্বিতীয় বন্ধনী থেকে ম্যাট্রিক্স প্রকাশ করা যায় না, যায় না, তাই এটা কিন্তু ভুল হয়েছে, কারণ এটা সেট হবে, তখন এটা থার্ড ব্র্যাকেটে আমাদের প্রকাশ করতে হবে। ওকে, এই ম্যাট্রিক্সটার জন্য আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এই ম্যাট্রিক্সটার কলাম যেহেতু আমাদের একটা কলামই রয়েছে, তাই এটা হচ্ছে আমাদের এর কলাম ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের কলাম একটা মাত্র কলাম থাকবে, একটা মাত্র কি থাকবে, আমাদের কলাম থাকবে, এক কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্সের অর্ডার কত হবে, তো অর্ডারটা খুবই সিম্পল, আমাদের এখান থেকে এর অর্ডারের যে অংশটুকু সেটা হচ্ছে 1 2 3, তিনটা সারি রয়েছে, তাই 3 ইন্টু কলাম হচ্ছে একটা, 3 বাই হচ্ছে 1 ক্রমের আমাদের একটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। সো আমরা এই বিষয়টা একটু বই থেকে আমরা সংজ্ঞাটা মিলাই নেই। আমাদের বইয়ে দেখতে পাচ্ছি যে কলাম ম্যাট্রিক্সের এক কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে কলাম ম্যাট্রিক্স বলা হয়, যেমন b = 1 2 3, একটি এখানে সারি 1 2 3, 3 বাই 1 ক্রমের একটি হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এরপর আমরা স্কোয়ার ম্যাট্রিক্স জানবো। স্কোয়ার ম্যাট্রিক্সটা কি, এ স্কোয়ার আমরা ছোটোবেলায় পড়ে, স্কোয়ার মানে বর্গ, বড় করা বলি এ স্কোয়ার এক্স স্কোয়ার, হ্যাঁ, তার মানে কি বর্গ আকারে হবে, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হবে তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো। তো তাহলে সারির সংখ্যা কিভাবে দিব, ধরুন আমরা একটা ম্যাট্রিক্স আমরা লিখলাম যে 1 2 3 4 5 6 7 8 9, একবারই লিখলাম, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। তাহলে এই ম্যাট্রিক্সটার জন্য কি হচ্ছে, এর সারি হচ্ছে 1 2 3, সারি 3, কলামও কত 3, তাহলে এখানে সারি আর কলাম সংখ্যা সমান, তাই এটা হচ্ছে আমাদের একটি স্কোয়ার বা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের কি একটা বর্গ ম্যাট্রিক্স। এটা 3 বাই 3 দিয়েছি, আমি চাইলে এটা চেঞ্জ করে অল্প মান নিতে পারি, ধরুন এখানে দিলাম হচ্ছে 1 5 6 7, তাহলে কি হলো, এই ম্যাট্রিক্সটার আমাদের ক্রম কত হচ্ছে, তাহলে এখানে 1 2 দুইটা হচ্ছে সারি আর কলাম হচ্ছে 1 2 দুইটা হচ্ছে কলাম, তাহলে 2 বাই 2 ক্রমের এটা আমাদের একটা হচ্ছে আমাদের কি বর্গ ম্যাট্রিক্স। 2 বাই 2 এটা 3 বাই 3, এভাবে 4 বাই 4 5 বাই 5 এরকম আমাদের হতে পারে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। সো এই বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা আরেকটা আসবো, যে বিষয়টা হলো এই যে এই বরাবর, ভালো করে খেয়াল করুন, আমরা এই বরাবর অংশটা বোঝার আগে আমরা একটা যদি বর্গ আঁকি নেই, ধরুন এটা আমাদের একটা বর্গ, যদি নামও দেই এ বি সি ডি, একটা হচ্ছে আমাদের বর্গ। তো এই বর্গটার কর্ণ আমাদের কি হয়, যে এই শীর্ষ থেকে এই শীর্ষ দূরত্বটা হচ্ছে আমাদের কর্ণ, এবং বি এই অংশটা হচ্ছে আমাদের একটা কর্ণ, অর্থাৎ এসি ও বিডি দুইটা হচ্ছে আমাদের কর্ণ ক্রিয়েট হয়। তাহলে এভাবে যদি আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করি, তাহলে এই বরাবর আমাদের কয়টা এখানে কর্ণ পাবো, এখানে আমরা হচ্ছে দুইটা কর্ণ পাবো। তাহলে এই ম্যাট্রিক্সটার জন্য আমরা দুইটা কর্ণ পাবো। ধরুন এই ম্যাট্রিক্সটা প্রকাশ করে নিচ্ছি এ দ্বারা, এ একটা ম্যাট্রিক্স যার কর্ণ হচ্ছে 1 5 9 এবং 3 5 7 হচ্ছে আমাদের দুইটা কর্ণ। এখন এখানকার যে 1 5 9 কর্ণটা যেটা রয়েছে, একে আমরা বলবো হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, এবং 3 5 9কে 7কে আমরা বলবো হচ্ছে গৌণ কর্ণ। ওকে, বিষয়টা আমরা আরেকটু খেয়াল করার জন্য, আমরা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে আমরা পাবো, তাহলে এই 1কে আমরা যদি প্রকাশ করতে চাই, আমরা কিভাবে 1কে প্রকাশ করতে পারবো, তাহলে 1 আমাদের কি কোথায় রয়েছে, 1 2 3 তৃতীয় সারির প্রথম কলাম, অর্থাৎ এই 1টা আমরা এ ম্যাট্রিক্স যেহেতু নিয়েছি তাই এ হচ্ছে 1 1, এই 5টা কি হবে, এ ম্যাট্রিক্সের জন্য এর অবস্থান কোথায়, 1 2 দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, অর্থাৎ 2 2, এবং আমরা যদি এখানে 9 নিয়ে গেছি, লাইনকে যদি নিতে চাই, এটা কি 1 2 3 তৃতীয় সারির 1 2 3 তৃতীয় কলাম, অর্থাৎ এ 3 3। তাহলে আমাদের যদি প্রধান কর্ণ হতেই হয় তাহলে কি 1 1 2 2 3 3, সো এইভাবে যদি আমরা আপ টু লিখতে চাই তাহলে কত লিখতে পারবো, এ 4 4, এ 5 5, মানে এ দিলাম তাহলে 5 5 আমরা লিখতে পারবো। যদি এন সংখ্যক লিখতে চাই তাহলে সারি এম আর এন দ্বারা আমরা প্রকাশ করেছিলাম, মানে কি এখানকার সারি সংখ্যাকে এম, কলাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করেছিলাম। আর যেহেতু এখানে আমরা লিখতেছি কি ভুক্তিগুলোর জন্য আমরা কি বলেছিলাম, ভুক্তিগুলোকে আমরা প্রথমে যে অংশটা বলেছিলাম একটা আই আর একটা হচ্ছে জে দ্বারা ইন্ডিকেট করা হয়। তাহলে এখানে কি বলতে পারবো, যে এখানে আই এবং জে,
তাহলে এমন আপ টু আমাদের আমরা এরকম ডট ডট দিয়ে লিখতে পারবো। তাহলে প্রধান কর্ণ হতে গেলে আমাদের এইগুলান একসাথে আমাদের থাকতে হবে, তাহলে হবে। অর্থাৎ যে 1,1 তম ম্যাট্রিক্সের 2 তম 3 3 4 4 5 5 মানে সমান হতে হবে। অর্থাৎ আই আর জে এর মান দুটো কি হতে হবে, সমান হতে হবে। যদি সমান হয় তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ এ বরাবর। তাহলে এ বরাবর যদি হয় প্রধান কর্ণ বা অচ্ছাভুক্তিগুলো আমরা পেয়ে যাচ্ছি। এখন আরেকটা বিষয় আমরা পাচ্ছি যে এই প্রধান কর্ণ যে এই 3 5 9 এটা আমাদের গৌণ কর্ণ, এটা নিয়ে আমাদের আলোচনা নাই, মুখ্য কর্ণ নিয়ে আলোচনা। এখন এই মুখ্য কর্ণের উপাদানগুলো যা রয়েছে আমাদের 1 5 9, অর্থাৎ এখানে এ হচ্ছে 1 1, এ 2 2, এ 3 3, এই যে তিনটা উপাদান আছে এদেরকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ম্যাট্রিক্সের নাভি বা ট্রেস, TRAC, ম্যাট্রিক্সের নাভি বা ট্রেস পাবো। অর্থাৎ প্রধান কর্ণের যে উপাদানগুলো থাকবে বা মুখ্য কর্ণের যে উপাদানগুলো থাকবে সেই সবগুলো উপাদানগুলোকে আমরা যদি যোগ করে লিখি তাহলে পাবো হচ্ছে ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে এই ম্যাট্রিক্সটার হচ্ছে আমাদের প্রধান মানে মুখ্য কর্ণ ট্রেস কত হবে, তাহলে 9 এর 10 আর 1 5, তাহলে এই হচ্ছে 9 14 আর 1 15। অর্থাৎ এই ম্যাট্রিক্সটার হচ্ছে ট্রেস হচ্ছে, এই ম্যাট্রিক্সটার ট্রেস হচ্ছে 15। তো এই বিষয়গুলো আমরা বই থেকে, আমি যে কথাগুলো বললাম আমাদের বই থেকে মিলে নেই, সিস্টেম পড়াশোনার বই থেকে। সো এই বইটাতে বলা হচ্ছে প্রধান ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল, বর্গ ম্যাট্রিক্সের আই আর যে ভুক্তিগুলো যেখানে আই আর জে যদি সমান হয়, কারণ সমান কি আমরা একটু আগে বললাম এখানে 3 3 মানে আই আর জে সমান হবে, সে কথাটাই বললো হলো যে অর্থাৎ প্রথম সারির প্রথম কলামে অবস্থিত সাধারণ ভুক্তিগামী কর্ণকে প্রধান বা মুখ্য কর্ণ বলা হয়। আমাদের যদি বলে মুখ্য কর্ণ কাকে বলে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম এই বরাবর যে প্রধান কর্ণ এখানে এই বরাবর আসবে প্রথম সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, তৃতীয় সারির তৃতীয় কলাম, এভাবে যদি গমন করে তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রধান বা মুখ্য কর্ণ। ওকে, এরপর বলা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের জন্য আমাদের যদি আমরা মানে ভুক্তির মাধ্যমে লিখতে চাই তাহলে এ ম্যাট্রিক্সে 1 1 2 2 3 3 তম ভুক্তি, অর্থাৎ 3 4 5 নিয়ে গঠিত কর্ণে হচ্ছে এখান থেকে, যেমন এই ম্যাট্রিক্সটা এখানে নামকরণ করা হয়েছিল 3 6 9 2 4 6 1 3 5, তাহলে এখানে 3 4 5 এদের নিয়ে গঠিত অংশটাই হবে আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। আচ্ছা, এরপর আমরা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি বের করতেছিলাম। তো এর উপাদানগুলো সবগুলোর যোগফল, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি বলা হয়। তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রেস কত হবে, 3 যোগ 3 3 3 আর 4 7 7 5 হচ্ছে 12, তাহলে এই ম্যাট্রিক্সটার নাভি হচ্ছে 12 বা ট্রেস হচ্ছে 12। তো আশা করবো আপনার ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি অংশটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর আমরা জানবো কর্ণ ম্যাট্রিক্স। তো এরপর আমরা তিনটা ম্যাট্রিক্স একসাথে আমরা জানবো, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক বা অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, একবারে শূন্য ম্যাট্রিক্সটাও জেনে নেই। ওকে, আমরা চারটা বিষয় একই রকমের মতো মনে হয়, তাই চারটাকে আমরা একসাথে জানার চেষ্টা করব। তো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, যে কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হলো যে আমরা ধরুন একটা ম্যাট্রিক্স লিখতেছি, ধরুন এখানে দিলাম হচ্ছে 5 দিলাম আর এর উপাদানগুলো আমি 0 করে দিচ্ছি, পরেরটা আবার 0 দিলাম, এটা ধরুন 7 দিলাম, এখানে 0 দিলাম, এখানে 0 0, এখানে 4 দিলাম সাপোজ। তাহলে এই একটা আমি ম্যাট্রিক্স লিখেছি। এই ম্যাট্রিক্সটার আমাদের কি হচ্ছে, যে একটু আগে দেখে আসলাম এই অংশটা আমাদের কি প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল বাদ দিয়ে বাকি সবগুলোই কি হচ্ছে আমাদের 0 হয়ে গিয়েছে। তাই যদি প্রিন্সিপাল ডায়াগোনালটা ব্যতীত আমাদের যদি বাকি সবগুলো ভুক্তি 0 হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সটার নাম হবে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার এই কর্ণ ম্যাট্রিক্সটারই ক্ষেত্রে যদি এই 5 7 যে 4 রয়েছে এগুলো যদি আমাদের কি হয়ে যায়, এগুলো সবগুলো যদি এবার সেম ধরে নেই, ধরুন এমন একটা ম্যাট্রিক্স দেখলাম, ধরুন 3 0 0, এখানে দিচ্ছি 0 0 দিচ্ছি, আবারও 3 0, এখানে 0, আবারও 3 দিলাম। তাহলে এই ম্যাট্রিক্সটার জন্য কি হচ্ছে ভালো করে খেয়াল করুন, যে এর প্রধান যে কর্ণ উপাদানগুলো রয়েছে, প্রধান কর্ণের সবগুলো উপাদান একই আছে। যদি একই হয়ে যায়, প্রধান কর্ণের উপাদানগুলো একই হয়, তাহলে সেটা স্কেলার ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হলে কি লাগবে, যে প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য ব্যতীত
মানে শূন্য ছাড়া বাকি উপাদানগুলো শূন্য হয় তাহলে কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলাই প্রধান কর্ণ উপাদানগুলো সেম হবে, বাকিগুলো যদি শূন্য হয় তাহলে সেটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। এবং একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, এর সবগুলো উপাদানই কী হবে, এর মানে প্রধান কর্ণ উপাদানগুলো থাকবে 1 0 0, এটা হবে 0 1 0 0 0 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হবে, এর প্রধান কর্ণ যে বরাবর থাকবে প্রধান কর্ণের উপাদানগুলো 1 হবে। তাহলে আমাদের তিনটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে কর্ণ ম্যাট্রিক্স যদি হতে হয় তাহলে এর প্রধান কর্ণের উপাদানগুলো মানে ব্যতীত প্রধান কর্ণ নিয়ে কাজ তিনটার ক্ষেত্রে কর্ণ, স্কেলার এবং একক, যে তিনটার প্রধান কর্ণ থাকবে আর বাকি সব যত উপাদান থাকবে সবগুলোই যদি শূন্য হয়, প্রধান কর্ণের উপাদানগুলো যদি অশূন্য হয় তাহলে সেটা কর্ণ ম্যাট্রিক্স। আবার যদি এগুলো যদি আমাদের কি অশূন্য হয় তাহলে এটাও অশূন্য আছে এটাও অশূন্য আছে, তাই কর্ণ, স্কেলার, একক ম্যাট্রিক্স, এই অভেদক বা একক ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স সবগুলো আমাদের কি কর্ণ ম্যাট্রিক্সের আওতাভুক্ত। আবার স্কেলার ম্যাট্রিক্সের সঙ্গে আমরা পাইছি কি যে প্রধান কর্ণের উপাদানগুলো একই হবে, যদি একই হয় তাহলে তারা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্সগুলো কি হচ্ছে না, আমাদের স্কেলার ম্যাট্রিক্সগুলো কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে, কিন্তু কর্ণ ম্যাট্রিক্সগুলো সকল কর্ণ ম্যাট্রিক্সগুলো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে না। আবার উপাদানগুলো যদি একই হয় তাহলে এটাও আমাদের এটা হচ্ছে আমাদের 1ও তো হতে পারবে, তাই কি অভেদক যে ম্যাট্রিক্স হবে সে স্কেলার ম্যাট্রিক্সও হতে পারবে, একই সাথে কর্ণ ম্যাট্রিক্সও হতে পারবে। কিন্তু খেয়াল করুন যে আবার এই ম্যাট্রিক্সটা যদি আবার সবগুলো 1 হয়ে যায়, যে প্রধান কর্ণের উপাদানগুলো যদি একই হবে কিন্তু সেটা এক ব্যতীত অন্য কোনো যদি মান হয়, তাহলে আমার যদি 1 হয় 1 হয় 1 হয় তাহলে সেটা হচ্ছে আমাদের একক বা অভেদক ম্যাট্রিক্স। তাহলে যত আমাদের অভেদক ম্যাট্রিক্স আছে সবগুলো স্কেলার ম্যাট্রিক্স হবে, স্কেলার ম্যাট্রিক্সও হবে এবং কর্ণ ম্যাট্রিক্সও হবে। অর্থাৎ যেটা অভেদক ম্যাট্রিক্স সেটাই স্কেলার, সেটাই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু সকল স্কেলার বা কর্ণ ম্যাট্রিক্স কি নয়, একক বা অভেদক ম্যাট্রিক্স নয়। তো আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। এবার শূন্য বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স যদি নিতে চাই, যে এবার যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদানই কি রেখে দেবো আমরা, এই ম্যাট্রিক্সের যে সবগুলো উপাদানে আমরা এখন জিরো বানিয়ে দিই, যদি সবগুলো উপাদানে যদি জিরো বানিয়ে দিই তাহলে সেটা হচ্ছে আমাদের শূন্য বা নাল ম্যাট্রিক্স। তাহলে শূন্য বা নাল ম্যাট্রিক্স আমরা কাকে বলবো, যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদানই শূন্য তাকে আমরা শূন্য বা নাল ম্যাট্রিক্স বলবো। এবার এই অভেদক ম্যাট্রিক্স যেটা রয়েছে তাকে ইংরেজিতে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য যে আই দ্বারা প্রকাশ করা হবে। সো এখানে আমরা ধর নিচ্ছি এখানে কত বাই কত 3/3, তাহলে এখানে I3 হচ্ছে তাহলে 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে I3-র জন্য হবে। আমরা যদি I3 বলতে চাই তাহলে কি দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম হবে, দুইটা সারি দুইটা কলাম হবে, অর্থাৎ 0 1 0 মানে 1 0 0 1, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্সের আওতাভুক্ত হবে। সো আশা করি আপনারা তাহলে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স কী জিনিস তা বুঝতে পেরেছেন। তো এখন আমরা বই থেকে বিষয়গুলো মিলাই নেই। সো বই আমরা একসাথে তিনটা অংশে দেখতে পাচ্ছি যে বর্গ ম্যাট্রিক্সের জন্য প্রধান কর্ণের উপাদানগুলো কী হবে, সারি এবং কলাম সংখ্যা কী হবে, যে ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা সমান তাই বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের জন্য হবে প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য অথবা অশূন্য হবে, শূন্য হতে পারবে অশূন্য হতে পারবে। আমরা দেখেছি যদি সবগুলো শূন্য হয়ে যায় তবে সেক্ষেত্রে সেটা শূন্য ম্যাট্রিক্স হবে, যদি অশূন্য হয় সেক্ষেত্রে স্কেলার অথবা একক ম্যাট্রিক্সের হতে পারবে। তো সেটা বলা হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের হতে গেলে অশূন্য হতে হবে, যেমন এটার ক্ষেত্রে যে বাকি সবগুলো শূন্য, এগুলো অশূন্য, এটাও অশূন্য, এটা বাকিগুলো তিনটাই শূন্য, তাই এই তিনটাই হচ্ছে আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স। এবার স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখেছি মুখ্য কর্ণের যে উপাদানগুলো থাকবে সেগুলো আমাদের কি হবে, সেম হবে, অর্থাৎ জিরো হতে পারে অথবা কোনো সংখ্যা হতে পারবে, জিরো বা যদি সেম হয় তাহলে সেটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্সের আওতাভুক্ত, অর্থাৎ সেম হতে হবে। আবার একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে সবগুলো উপাদান একই হবে কিন্তু সেটা অবশ্যই 1 হতে হবে, যদি 1 হয় তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা প্রকাশ করা হয়। তো এই কারণে বললাম যত ম্যাট্রিক্স রয়েছে সবগুলোই কি আমাদের কর্ণ ম্যাট্রিক্সের আওতাভুক্ত হবে, বাকিগুলো যদি জিরো হয় এরকম থাকে, সেম হলে স্কেলার ম্যাট্রিক্স, তাহলে স্কেলার ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স হবে। আবার অভেদক ম্যাট্রিক্সটা আমাদের স্কেলার
স্কেলার ম্যাট্রিক্সও হবে, সাথে কর্ণ ম্যাট্রিক্সও হবে, কিন্তু সকল কর্ণ বা স্কেলার ম্যাট্রিক্সগুলো কি হবে না, একক অভেদক ম্যাট্রিক্স হবে না। আবার কর্ণ ম্যাট্রিক্সগুলো আমাদের কি স্কেলার ম্যাট্রিক্স হবে না, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্সগুলো কর্ণ ম্যাট্রিক্সের আওতাভুক্ত হবে। আর শূন্য বা নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি জানলাম, যে শূন্য বা নাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়, যেমন 3/3 ক্ষেত্রে বা এই ক্ষেত্রে আমরা দেখলাম শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্সের এম বা এন আকারে শূন্য ম্যাট্রিক্সকে 0 mn দ্বারা সূচিত করা হয়। তো এই অংশটি অ্যাডমিশনের জন্য পরীক্ষায় আসে, যে অ্যাডমিশনের জন্য নেওয়া হয়, যে অংশটাকে আমরা যদি নেই তাহলে এম বাই এন শূন্য ম্যাট্রিক্সকে আমরা যদি নেই তাহলে 0 mn দ্বারা প্রকাশ করব। তো অনেক সময় বলা হয় যে 0 mn অংশ দেওয়া হলো, এটা কি ম্যাট্রিক্স প্রকাশ করবে, যখন 0 mn দিবে তখন আমরা একে প্রকাশ করব, এটা হচ্ছে আমাদের 0 ম্যাট্রিক্স। তো এবার আসি আমরা হচ্ছে, তো এই বেসিকের জন্য আমাদের যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স রয়েছে, তো ত্রিভুজাকার ম্যাট্রিক্সগুলো দু ধরনের হয়। একটা হচ্ছে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমরা সহজে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা কি দিব, ত্রিভুজাকার ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের অথবা নিচের সবগুলো ভুক্তি যদি শূন্য হয় তখন তাকে বলা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উপরের অথবা নিচের যে প্রধান কর্ণের যদি হয় তবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো সেই ম্যাট্রিক্সটা বোঝানোর জন্য আমরা ধরুন একটা ম্যাট্রিক্স লিখে নিচ্ছি, যে ম্যাট্রিক্সটা ধরুন হচ্ছে আমি দিচ্ছি 2 4 6, এখানে দিচ্ছি ধরুন 0 0 5 9 0 3 0, আবারও 0 দিচ্ছি, এখানে ধরুন 4 দিলাম। তো এই ম্যাট্রিক্সটার দিকে একটু খেয়াল করুন, এই দুইটা ম্যাট্রিক্সের দিকে আমরা একটু খেয়াল করুন। দেখুন এই ম্যাট্রিক্সটার জন্য আমাদের যে প্রধান কর্ণ রয়েছে, তো এই ম্যাট্রিক্সের জন্য এই দুটো হচ্ছে আমাদের, এটা প্রধান কর্ণ এবং দেন এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। এখন এই প্রধান কর্ণের জন্য আমাদের দেখতে পাচ্ছি এখানে এই নিচের অংশটুকু আমরা যদি একটু ব্লার করে দিই, আমি এই তিনটা অংশ মিলে একটা কি হচ্ছে দেখুন, এখানে একটা আমাদের ত্রিভুজ গঠন করছে শূন্য অংশটা মিলে। আবার এই অংশটার ক্ষেত্রে আমরা যদি দেখার চেষ্টা করি, তো এই অংশটা মিলে আমাদের এখানে আর একটা ত্রিভুজ গঠিত হয়। তো আমাদের এখানে ত্রিভুজ গঠিত হচ্ছে, ত্রিভুজটা গঠিত হচ্ছে কোথায়, এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের ত্রিভুজটা গঠিত হচ্ছে আমাদের নিচে, এখানে ত্রিভুজটা আমাদের এখানে শূন্যের সাথে ত্রিভুজ নিচে, আর এখানে শূন্যের সাথে ত্রিভুজটা হচ্ছে উপরে। এখন আপনি যদি শূন্য বাদ দিয়ে ত্রিভুজ চিন্তা করেন, এই অংশটার জন্য শূন্য বাদে ত্রিভুজ হচ্ছে এই অংশটুকু, আর শূন্য বাদে ত্রিভুজ হচ্ছে এই অংশটুকু। খেয়াল করুন, তো আমাদের দুই ধরনের ত্রিভুজ আমরা পাচ্ছি, যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স যখন আমাদের যে শূন্যটা যেহেতু বাদ যাচ্ছে, শূন্য বাদ দিয়ে উপরে আমাদের যদি ত্রিভুজ গঠিত হয়, মানে উপরে শূন্যটা বাদ দিয়ে উপরে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবং শূন্যটা আমাদের যেখানে থাকবে তার নিচে যদি ত্রিভুজ গঠিত হয়, এটা হচ্ছে আমাদের লোয়ার ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে আপনি শূন্য ধরে এখানকার সংজ্ঞা দিতে পারেন, শূন্য না ধরে সংজ্ঞাটা দিতে পারেন। সো আমরা যখন এখানে আমরা এই অংশটাকে বলতেছি যে এটা হচ্ছে আপার, আমি আপার বলতেছি জাস্ট, তাহলে আপার ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলে কি লাগবে, যে তিনটা 0 যদি প্রধান কর্ণের নিচের উপাদানগুলো যদি শূন্য হয়, প্রধান কর্ণের নিচের উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে তাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবং যে প্রধান কর্ণের উপরের উপাদানগুলো যদি আমাদের শূন্য হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো LOWER, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এখন এই ম্যাট্রিক্সটার মধ্যে আমরা যদি একটু ধর্মগুলো একটু বিবেচনা করার চেষ্টা করি, কার ক্ষেত্রে কি আকার ধারণ করতেছে। সো আকারগুলোর মধ্যে খেয়াল করুন, আমাদের যখন এই 0 তাহলে এই 0-র ভুক্তি যদি আমরা নেই, ধরুন হচ্ছে এটা একটা A ম্যাট্রিক্স চিন্তা করি, এটা ধরুন আমাদের B ম্যাট্রিক্স চিন্তা করলাম, তাহলে A ম্যাট্রিক্সের জন্য এই 0 উপাদানটা কত আসবে, এই 0 উপাদানটা ইকুয়ালস টু আমরা হবে এটা 1 2 দ্বিতীয় সারির প্রথম উপাদান অর্থাৎ 2 1। আবার যদি এই 0টাও যদি নেই তাহলে এই 0টা হচ্ছে কত, খেয়াল করুন এটা তৃতীয় সারির প্রথম কলাম মানে 3 1, এটা হচ্ছে আমাদের তৃতীয় সারির লাস্ট 0টা যেটা সেটা হচ্ছে যে তৃতীয় সারির দ্বিতীয় কলাম। তার মানে এখানে আমরা কি পাচ্ছি, ভালো করে খেয়াল করুন এই ভুক্তিগুলোর জন্য, এই ভুক্তিগুলোর যে প্রথম উপাদানগুলো রয়েছে I এবং J, এটা I এর মান এবং হচ্ছে J এর মান। তাহলে I J এর মধ্যে কন্ডিশন আমাদের কি কাজ করতেছে, এখানে Iটা বড় যেটা ছোট, তাহলে I বড় J যদি ছোট হয়ে যায় তবে সেটা হচ্ছে আমাদের আপার ট্রায়াঙ্গুলার
ম্যাট্রিক্স। দেন আমাদের যদি এই অংশটার ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি, এই অংশ জিরো যদি লিখি, এই জিরোর অবস্থানটা কত আমাদের, এটা হচ্ছে প্রথম সারি, যেহেতু তার মানে বি ম্যাট্রিক্সের জন্য যদি বলি তাহলে প্রথম সারির দ্বিতীয় কলাম মানে হচ্ছে জিরো। এই জিরোটার ক্ষেত্রে আমরা যদি নেই, এটা হচ্ছে আমাদের বিটা হচ্ছে প্রথম সারির তৃতীয় কলাম, এবং পরের আরেকটা জিরো যদি চিন্তা করি, বি ম্যাট্রিক্স যদি ধরছি, এই জিরোটা এটা দ্বিতীয় সারির তৃতীয় কলাম, এটা দ্বিতীয় সারির তৃতীয় কলাম। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের এই উপাদানগুলো আমরা সহজে ব্যাখ্যা করতে পারলাম। তাহলে এখানে সবগুলো কি পাচ্ছি, যে এখানকার আই আর জে এর মধ্যে সম্পর্ক কি, আই আর জে এর মধ্যে দেখতে পাচ্ছি আইটা ছোট, জেটা বড়, অর্থাৎ আই ছোট জে বড়। যদি এমন আকার যদি হয় আমাদের, তাহলে সেটা হচ্ছে আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা বুঝতে পেরেছি। সো আমরা একটু উদাহরণের সহিত বোর্ড বই থেকে দেখে নেই সিস্টেক প্রকাশনের বই আমাদের কিভাবে উপস্থাপন করেছে বিষয়গুলোতে। তো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের বা নিচের সবগুলো ভুক্তি শূন্য তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। যদি আমাদের উপরে শূন্য হয়ে যায়, দেখুন প্রধান কর্ণের উপরে বা নিচে, তো আমরা যদি দেখি তো এই ধরনের কর্ণ ম্যাট্রিক্স এই কারণেই দুই ধরনের হয়ে থাকে, একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে নিচের অংশটার মধ্যে আমাদের উপরে এখানে ত্রিভুজ গঠন করে, তাই জন্য উপরে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর জিরোগুলো আমাদের নিচে থাকবে। তাই এখানে এটা রয়েছে আমাদের, এখানে জিরোটা নিচে রয়েছে, তাই এটা প্রত্যেকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এদের মধ্যে আরেকটা কন্ডিশন ছিল আই জে এর মধ্যে, কিভাবে আইটা বড় হবে যেটা ছোট হবে, কি কারণে হয়, আশা করি আপনারা এই অংশটা এখন বুঝতে পেরেছেন। এবার আমরা আসি পরবর্তীর মানে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বলছিলাম যে উপরের ভুক্তিগুলো জিরো হবে, উপরে জিরো হলে তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে উল্টোটা। হ্যাঁ, আপনি দুইভাবে মনে রাখতে পারেন, যেটা আপনার মনে রাখার সুবিধা হয়। আর আই আর জে এর মধ্যে সম্পর্ক কী হবে, নিম্নের ক্ষেত্রে আইটা ছোট হবে, যেটা বড় হবে, সেটা আমরা কীভাবে হয় সেটা আমরা ব্যাখ্যা করে আপনাদের ফুলফিল দেখিয়ে দিয়েছি। এবার আমরা উপ ম্যাট্রিক্স সম্পর্কিত জানতে চাই, বা সাব ম্যাট্রিক্সটা কী জিনিস। সাব ম্যাট্রিক্সটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যক এবং কলামকে বাদ দিয়ে, যে কোনো ম্যাট্রিক্সের যে কোনো সারি এবং কলামকে বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা আমাদের গঠিত হবে তাকে আমরা বলবো আদি ম্যাট্রিক্সটির উপ ম্যাট্রিক্স। তো এই উদাহরণটা নেওয়ার জন্য আমরা ধরুন একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। ধরুন এ একটা আমাদের ম্যাট্রিক্স আমরা চিন্তা করলাম। তো ধরুন এ একটা ম্যাট্রিক্স, আমি এ ম্যাট্রিক্সের জন্য আমরা যদি এ ওয়ানটা নিতে চাই, ওয়ানের অবস্থান কত, প্রথম সারির প্রথম কলাম, অর্থাৎ এ 1 1। তো এর যদি আমরা নিতে চাই, এর সারিকে আমাদের বাদ দিতে হবে, কলামকে বাদ দিতে হবে, দিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হবে সেটাই হচ্ছে আমাদের আদি ম্যাট্রিক্সটা উপ ম্যাট্রিক্স। তাহলে এর এ ওয়ানের জন্য আমাদের কি এ বরাবর এটা সারি, এ বরাবর হচ্ছে কলাম। তো সারিকে বাদ দিব, আমরা কলামকে বাদ দিব, কি বলে থাকতেছে 5 6 8 9, এখানে থাকতেছে 5 6 8 9। তাহলে 5 6 8 9 মিলে কি হচ্ছে আমাদের উপ ম্যাট্রিক্সটা হচ্ছে। তাহলে এটা A11 এর জন্য আমাদের উপ ম্যাট্রিক্স। তো আমি একইভাবে যদি এখন এই A31 সারির জন্য আমি যদি নিতে চাই, কি হবে, A31 মানে 1 2 3 তৃতীয় সারির প্রথম কলাম। তার মানে 7 এর জন্য আমি যদি নিতে চাই, এর 7 এর জন্য এর এই বরাবর সারিকে বাদ দিতে হবে এবং কলামকে বাদ দিতে হবে। তাহলে এর জন্য গঠিত হবে 2 3 5 6, অর্থাৎ এখানে 2 3 5 6 হচ্ছে এটার উপ ম্যাট্রিক্স। তো একইভাবে আমি যদি এখন বের করতে চাই, ধরুন হচ্ছে আমি নিতে চাই এ ম্যাট্রিক্সটার জন্য 3 2 বের করতে চাই, তাহলে 3 2 কোন অংশটুকু হবে ম্যাট্রিক্সটার জায়গাটুকু, তাহলে হচ্ছে 1 2 3 তৃতীয় সারি হচ্ছে আমাদের এবং দ্বিতীয় কলাম, তাহলে 1 2, তাহলে এটা হচ্ছে 1 কলাম 2 কলাম। তাহলে এই অংশটা 8 এর জন্য আমাদের বের করতে হবে। তাহলে 8 এর জন্য আমাদের এর সারিকে বাদ দিতে হবে, তো আমরা এই সারিকে বাদ দিয়ে নিচ্ছি এবং এর কলামকে বাদ দিতে হবে, অর্থাৎ এই 2 5 কে আমাদের বাদ দিতে হবে। 2 5 দিয়ে থাকে কত, 1 3 4 6, 1 3 4 6। এটা হচ্ছে আমাদের তাহলে সাব ম্যাট্রিক্স বা উপ ম্যাট্রিক্স। তো আশা করি আপনি এভাবে যে কোনো উপ ম্যাট্রিক্সটা বের করতে পারবেন। সো আমি আর একটা উদাহরণ দেখি। ধরুন এ আপনাকে বলা হলো 2, আপনাকে 2 2 বের করতে বলা হলো, যে 2 2 বের করার জন্য। এ 2 2 মানে কি, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। তাহলে 1 2
1 2 দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম মানে হচ্ছে 5 এর জন্য বের করব, তাহলে 5 এর সারিকে বাদ দিব। আমরা যদি সারিকে বাদ দিয়ে নিই তাহলে এই সারি বাদ যাবে এবং এ বরাবর কলামটা বাদ যাবে। তাহলে উপাদানটা পড়ে থাকলো কি, এখানে 1 3 7 9, 1 3 7 9 হচ্ছে এর উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। তো আশা করব আপনি উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্সটা এবার বুঝে গিয়েছেন। সো এরপরে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স জানবো। আচ্ছা, এই বিষয়টা আমরা বোর্ড বই থেকে একটু খেয়াল করে নিই, বোর্ড বইটা আমাদের কীভাবে উপস্থাপন করেছে। তো বোর্ড বই আমরা দেখতে পাচ্ছি যে উপম্যাট্রিক্সের সংজ্ঞাটা, যে কোনো একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি ও কলামকে বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সকে আদি ম্যাট্রিক্সটির উপম্যাট্রিক্স বলা হয়। তো এখানে যেমন সাধারণভাবে আমাদের এখানে ধরে নেওয়া রয়েছে যে বলা হচ্ছে এই একটা ম্যাট্রিক্স ধরে এর একটা উপম্যাট্রিক্স এ 1 1 2 1, মানে কি 1 1 1 2 হচ্ছে 2 1 2 2, মানে এটা কি, এটা তৃতীয় সারি তৃতীয় কলামের জন্য নেওয়া হয়েছে। এ 3 3 এর জন্য মানটা মূলত আমাদের এখান থেকে বের করা হয়েছে। এই অংশটা হচ্ছে মূলত এ 3 3 এর উপম্যাট্রিক্সটা বের করা হয়েছে, কারণ এবার আমরা সারিকে বাদ দিব কলামকে বাদ দিব, তাহলে এই অংশটা পেয়ে যাব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বাংলা নাম হচ্ছে রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স। তো রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স আমরা কীভাবে বের করতে পারবো? যে কোনো একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সটা সারিকে কলাম বানাবো, কলামকে সারিতে যদি কনভার্ট করতে পারি তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো তাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আসলে সংজ্ঞা দিলে তো আমাদের হয় না, আমাদেরকে উদাহরণের সহিত লজিক দেখাতে হবে। তো আমরা উদাহরণের সহিত আমরা এখন দেখব। ওকে, ধরুন আমরা একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, যে ধরুন এ একটা ম্যাট্রিক্স বিবেচনা করলাম যার উপাদান সংখ্যা 1 5 4, ধরুন 3 4 6 2 1 9। সাপোজ এই একটা ম্যাট্রিক্স আমি বিবেচনা করলাম। তো এই ম্যাট্রিক্সটাকে আমি যদি এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে চাই, তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার রূপটা হচ্ছে যে একে আমরা এ প্রাইম বা এ টি দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এ টিটা মানে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের জন্য। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে কি, একে সারিকে কলাম বানাতে হবে, কলামকে সারিতে কনভার্ট করতে হবে। তো ধরে নিচ্ছি তাহলে এত এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমাদের কি হবে। তো এর যে সারি সংখ্যা রয়েছে, আমাদের সারি হচ্ছে 1 5 4, তো এই সারিকে কলাম বানাবো 1 5 4। দেন এই সারির যেমন হচ্ছে 3, একে আমরা কলাম বানাবো 3 4 6 2 1 9, একে আমরা 2 1 9, একে আমরা কলাম বানিয়ে দিলাম। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি কি করেছি, সারিকে কলাম বানাচ্ছি, কলামকে সারিতে কনভার্ট করেছি, তাই এটা হচ্ছে আমাদের একটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বাংলায় রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স। ওকে, আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার রয়েছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের জন্য। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স 3 ধরনের শর্ত মেনে চলে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কী কী 3 ধরনের শর্ত মেনে চলে? সেই শর্তটা হলো, আমরা কোনো একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি নেই, ধরুন আমরা এ একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স নিচ্ছি, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি আমাদের এইটা হয়, এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে যদি আমরা আবারও ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কনভার্ট করি, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা মূল ম্যাট্রিক্সটার সমান হবে। অথবা আমরা কোনো ম্যাট্রিক্সের যদি আমরা যোগ অথবা বিয়োগ করে তার যদি বিম্ব ম্যাট্রিক্স আমরা বের করি, তাহলে এদের হচ্ছে আলাদা আলাদাভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কী হবে, আলাদা আলাদাভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফলের সমান হবে। আবার আরেকটি অংশ, সেটা আমরা এখানে গুণের যোগ বা বিয়োগ দেখেছি, গুণনের ক্ষেত্রে একই অবস্থা, যে এবি ম্যাট্রিক্সকে আমরা যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি তাহলে তাকে আমরা আবার বি আর হচ্ছে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স আলাদা আলাদাভাবে গুণ করলে আমরা এই 3টে অনুচ্ছেদে আমরা পাবো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স এই 3 ধরনের শর্ত মেনে চলবে। তো আমরা এই বিষয়টি আমরা একটু বই থেকে দেখে নেই, আমাদের বইয়ে কি বলা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ট্রান্সপোজ বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্সকে সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তরিত করে প্রাপ্ত ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। আর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ প্রাইম বা এ টি দ্বারা প্রকাশ করা হয়। যেমন যে আমরা একটা এখানে ম্যাট্রিক্স লেখা হলো, এই ম্যাট্রিক্সকে আমরা সারিকে যদি কলাম বানিয়ে দিই, কলামকে যদি সারিতে কনভার্ট করি, তাহলে কি দেখতে পাচ্ছি 2 4 9 এর সারি রয়েছে, কলাম বানানো 2 4 9 6 2 8, এখানে 6 2 8 কলাম বানিয়ে দেওয়া হলো 6 2 8 1 4 7 সারি আছে, কলাম 1 4 7 বানিয়ে দেওয়া হলো। তো এই ম্যাট্রিক্সের জন্য 3 ধরনের গুণাবলী মেনে চলতে পারে, সেটা হলো এ একটা ম্যাট্রিক্স বিম্ব ম্যাট্রিক্স হলে
একে এ প্রাইম, তাকে আবার যদি প্রাইম করি তাহলে মূল ম্যাট্রিক্সটা পাবো। এ প্লাস বি দুইটা যদি ম্যাট্রিক্স আমরা যদি প্লাস যোগ করি, তার যদি বিম্ব ম্যাট্রিক্স করি, তাহলে আলাদা আলাদাভাবে এদের বিম্ব ম্যাট্রিক্সের যোগফলের সমান হবে। আবার যদি আমরা গুণ করি তাহলে এ বি ম্যাট্রিক্স যদি গুণ করে আমরা করি, তাহলে ট্রান্সপোজ যদি করি তাহলে আলাদা আলাদাভাবে গুণফলের সমান হবে। সো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা একটা উদাহরণের সহিত বিষয় 3টা আমরা ব্যাখ্যা করি, কারণ আমি আপনাদেরকে সবগুলো লজিক দিয়ে আমরা ব্যাখ্যা করব। লজিক ছাড়া আসলে কোনো কিছু হয় না, তাই প্রত্যেকটারে আমরা লজিক দিব। তো লজিকটা কি, ধরুন আমরা এই একটা ম্যাট্রিক্স, আমি ছোটো আকার একটা ম্যাট্রিক্স নিচ্ছি। ধরুন ম্যাট্রিক্সটা নিলাম হচ্ছে 1 2 3। তো এই একটা ম্যাট্রিক্স দিলাম। আমরা প্রথম সত্যটা আমরা যদি ব্যাখ্যা করতে চাই কি করতে হবে, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা বের করব। তাহলে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কী হবে, সারিকে কলাম বানাবো, অর্থাৎ 1 2 আর 3 4কে আমরা কলাম, সারিকে কলাম বানিয়ে দিলাম। আর দেওয়ার পরে কী করতে হবে, এর আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমাদের করতে হবে। সো আমরা যদি এর আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি, এরই আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে কী পাবো, 1 3কে আবারও আমাদের কি বানাতে হবে, এবার কলাম বানাতে হবে। এটা 2 3কে আমরা আবারও বানিয়ে দিব। দিলে আমাদের কি পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা কার সমান হচ্ছে, এ এর সমান হচ্ছে। তার মানে আমরা যেটা অংশ ব্যাখ্যা করতে যাচ্ছিলাম, যে অংশটা, যে এটা ইকুয়ালস টু এটা চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার যে কন্ডিশনটা বলেছিলাম। সো এইটা আমাদের ফিল আপ করতেছে। দেন এবার পরের অংশটা আমরা যদি প্রুভ করতে চাই এ আর বি ম্যাট্রিক্সের জন্য, তাহলে এটা সমান হবে। ধরে নিচ্ছি আমরা একটা, সাপোজ এটা ব্যাখ্যা করার জন্য আমরা এ ম্যাট্রিক্স ধরে নিতে হবে। তো ধরে নিচ্ছি এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের, ধরুন 1 2 1 2 3 4। আবার বি ম্যাট্রিক্সটা হচ্ছে সিম্পলি একটা মান ধরে নেই, ধরুন হচ্ছে 1 4 3 4, 3 7 নেই বা 3 2 নেই, জাস্ট এখানে একটা ইচ্ছা মতো মান নেওয়া। তো আমরা কী করবো, এ প্লাস বি করবো, আমরা ম্যাট্রিক্সের যোগ করব। তো আসলে ম্যাট্রিক্স কখন যোগ হবে, আমরা যোগ করে দিই। তাহলে 1 2 3 4 ম্যাট্রিক্স প্লাস হচ্ছে এই অংশটা 1 4 3 2। তো যোগ করলে কি হবে, এই ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি এর প্রথম ভুক্তি যোগ করে নিলে হবে। তাহলে 1 1 প্লাস 2 হবে, 2 আর 4 যোগ করে 6 হবে, 3 আর 3 যোগ করে 6 হবে, আবার 4 2 যোগ করেও 6 হবে। তো এটা আমরা পাচ্ছি এ প্লাস বি একটা ম্যাট্রিক্স আমরা পাচ্ছি। আর একে কী করতে হবে, এ প্লাস বি এর কী করে নিতে হবে, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে হবে। সো এটা যদি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি, এ প্লাস বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি, তাহলে কী করতে হবে, এর সারিকে কলাম, কলামকে সারিতে কনভার্ট করতে হবে। সো আমরা এখানে 2 6 আছে, কলাম বানিয়ে দিলাম, 6 6 আছে, একে বানিয়ে দিলাম। তো এটা পাওয়া গেল আমাদের একটা স্টেপ। তো এবার আমাদের সেকেন্ড স্টেপটা করতে হবে। সেকেন্ড স্টেপটা হলো এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব, বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে যোগ করে দিব। সো আমরা এ ম্যাট্রিক্সটা আমরা এখানে যেটা নিয়েছিলাম, তো যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি তাহলে কী হবে, 1 2 এখানে 3 4, ঠিক আছে। আবার বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি আমরা করি, তাহলে বি হচ্ছে এখানে 1 4 3 2। ওকে, আমরা এখন এই অংশ দুটো আমরা যোগ করে দিব এখন। তাহলে যদি যোগ করে দিই, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে হবে 1 3 2 4 প্লাস এখানে আমাদের আসবে 1 3 4 2। তাহলে যোগ করে দিই, কত পাচ্ছি খেয়াল করুন, 1 আর 1 যোগ করে 2, 3 আর 3 যোগ করে 6, 2 আর 4 যোগ করে 6, 4 আর 2 যোগ করে 6। তাহলে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি এটা কার সমান হচ্ছে, দেখতে পাচ্ছি এই অংশটা যেটা পাইছি, এই অংশটার হচ্ছে কিন্তু আমাদের সমান। অর্থাৎ যে ম্যাট্রিক্সের যে অনুচ্ছেদটা আমরা ব্যাখ্যা করতেছিলাম, যে এ স্টেপটা, যে এ প্লাস বি এর যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা করি, তাহলে আলাদা আলাদাভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যোগফলের সমান হবে। সো এরা হচ্ছে আমাদের প্রুফ হয়ে গেল। তো আপনি একইভাবে গুণনের ক্ষেত্রে আমরা এখন গুণ এ আর বি যদি গুণ করে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স করেন, এবং বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে যদি আপনি গুণ করে দেন, তাহলে আপনি সমান পাবেন। তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের 3টা যে কন্ডিশন পেয়ে এলাম। তো আশা করি আপনারা সেই 3টা কন্ডিশন খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। এই 3টা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যে কারণ পরীক্ষায় আসে, এই গুণাবলীগুলো থেকে পরীক্ষায় মোটামুটি আসে। তো আপনি 3টা গুণাবলী আশা করি বুঝতে পেরেছেন। সো এরপর আমরা করব উলম্ব ম্যাট্রিক্স। তো
তো উলম্ব ম্যাট্রিক্সকে ব্যাখ্যা করার জন্য আমরা দুটো ম্যাট্রিক্স নিয়েছি। ধরুন এই দুটো ম্যাট্রিক্সে আমরা কি দেখতে পাচ্ছি, যে ম্যাট্রিক্সের কলাম রয়েছে কটা, সারি 1 2 3, এখানকার সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 1 2, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের যে 3/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, যেখানে সারির সংখ্যা বেশি কলাম সংখ্যা কম। আবার এই আর একটা ম্যাট্রিক্স আমরা লিখেছি যার হচ্ছে 1 2, দুইটা হচ্ছে সারি, কলাম হচ্ছে 3টা, যেখানে কলাম সংখ্যাটা বেশি আর কম। তাহলে উলম্ব ম্যাট্রিক্স যদি হতে চায়, তাহলে এখানে লম্ব বরাবর রয়েছে আমাদের, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা অপেক্ষা কলাম সংখ্যা কি হবে, বেশি হবে। এই ম্যাট্রিক্সটা কি, যে সারি সংখ্যা অপেক্ষা কলাম সংখ্যা বেশি, তাই কি আমরা বলবো হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে ভূমিতে সদস্য সংখ্যা বেশি আছে, তাই কি আমরা আনুভূমিক ম্যাট্রিক্স বলবো। তাহলে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা অপেক্ষা কলাম সংখ্যা বেশি বা অধিক থাকে তাকে আনুভূমিক ম্যাট্রিক্স বলা হয়। আর যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা অপেক্ষা কি থাকে, যে কলাম সংখ্যা যদি আমরা চিন্তা করি, কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে কম থাকে তাকে বা অধিক থাকে, যে কলামের চাইতে সারি বেশি থাকবে, সে হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। আপনি যেভাবে এখানে সংজ্ঞাটা তৈরি করে নিতে পারবেন সে অনুযায়ী বললে আপনাদের হয়ে যাবে যে উলম্ব বা আনুভূমিক ম্যাট্রিক্সের যে সংজ্ঞাগত দিকটা। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা বোর্ড বই থেকে এই বিষয় দুইটা আমরা একটু ব্যাখ্যা করে নেই। তো বোর্ড বইয়ে বলা হচ্ছে যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অপেক্ষা সারির সংখ্যা অধিক থাকে তাকে উলম্ব ম্যাট্রিক্স বলা হয়। কলাম সংখ্যা অপেক্ষা সারির সংখ্যা বেশি থাকবে সেটা হচ্ছে আমাদের উলম্ব ম্যাট্রিক্স, আমরা দেখতে পাচ্ছি। এবং আনুভূমিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারির সংখ্যা অপেক্ষা কলাম সংখ্যা অধিক থাকে তাকে বলা হয় আনুভূমিক ম্যাট্রিক্স। তবে যদি এখানে একটু লেখেও আপনাদের ব্যাখ্যা করে দেই, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 2 3, তাহলে 3/2, আর এখানে হচ্ছে 1 2 2/3। তাহলে এই অংশটা দেখলে আমরা বুঝতে পারি যে সারির সংখ্যা কলাম সংখ্যা, তো কে বেশি থাকতেছে, কলামের সাথে সারি বেশি আর এখানে সারি কম রয়েছে। তো এবার আসি আমরা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে বিষয়টা আমরা পাবো, যে প্রতিসম ম্যাট্রিক্সের সংখ্যাটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে সারিকে কলাম, কলামকে সারিতে কনভার্ট করার পরেও যদি তার কোনো পরিবর্তন না হয় তখন তাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। তো এটাকে আমরা যদি এখন আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কনভার্ট করি তাহলে কি হবে, আমরা যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিয়ে নেই তাহলে কি হবে একটু খেয়াল করুন, যে এটার জন্য সারি এ বি সি, আমরা এ বি সিকে নিচে নিয়ে নিচ্ছি, বি সি ডি একে আমরা কলাম বানিয়ে দিচ্ছি, বি বি ডি ই এবং সি ই এফ, এখানে সি ই এফ দেখুন আমরা এখানে চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দিলে কি আগেরটাই এখানে আছে, এ বি সি বি ডি ই সি ই এফ, তাই কিন্তু আছে, চেঞ্জ হয়নি। তাই এটা হচ্ছে আমাদের কি প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ এ ইকুয়ালস টু যদি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যদি সমান হয় তাহলে তা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। তো আশা করি আপনারা প্রতিসম ম্যাট্রিক্সের যে বিষয়টা রয়েছে তা আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। সো এই প্রতিসম ম্যাট্রিক্সটা আপনি কিভাবে ব্যাখ্যা করতে পারবেন বা নিজেরাই তৈরি করে নিতে পারবেন, সেটা কিভাবে আপনি তৈরি করতে পারবেন। সো এটা তৈরি করার মেন টেকনিকটা হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা এটা টেকনিকটা কীভাবে নিতে পারবো। ধরুন আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি, তো এই ম্যাট্রিক্সটার আমরা প্রতিসম ম্যাট্রিক্স নিতে চাই, তো কিভাবে আমরা নিজেরাই তৈরি করতে পারবো। আগের যে ম্যাট্রিক্সটা ছিল তো সেখানে একটু খেয়াল করুন যে আমাদের এই যে ত্রিভুজাকার ম্যাট্রিক্সের বিষয়টা ছিল, এই ত্রিভুজাকার ম্যাট্রিক্সের অংশগুলোর মধ্যে যে বিসিই আর এখানে বিসিই এই অংশগুলো কিন্তু সেম রয়েছে, আর যে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো ইচ্ছা মতো নেওয়া যাবে। সো আপনি যদি এইভাবে নিতে পারেন তাহলে আপনার যে কোনো আপনি প্রতিসম ম্যাট্রিক্স তৈরি করতে পারবেন। ধরুন আমি এমন ম্যাট্রিক্স একটা নিচ্ছি যে বরাবর ধরুন আমি 1, এখানে 5, এখানে তাহলে আমাদের অবশ্যই 7 নিতে হবে, মানে 1 5 7 নিয়ে নিলাম। তো অবশ্যই এখানে 1 থাকলে নিচে অবশ্যই সি আর একই থাকতে হবে, অর্থাৎ এই 5 7 আমাদের নিচে ঠিক রাখতে হবে। দেন এখন এখানে আমরা যদি 4 দেই তাহলে অবশ্যই এখানেও আমাদের 4 দিতে হবে, অর্থাৎ মানে এই অংশটা সেম। আর এই বরাবর আপনি যা ইচ্ছা মতো মান দেন, ধরুন আমি 8 দিলাম, এখানে 9 দিলাম। সাপোজ এরকম একটা আমি ম্যাট্রিক্স তৈরি করে নিলাম। তো এর যদি আমরা এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি তাহলে আমরা কী পাবো, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের জন্য যে এ প্রাইম যদি নিতে চাই তাহলে এর সাথে 1 5 7কে আমরা বানিয়ে দিব 1 5 7, তারপরে এখানে 8 5 8 4, তাহলে 5 8 4 7 4 9, তাহলে 7 4 9 দিয়ে নিচ্ছি। দেখি আগের ম্যাট্রিক্সটাই আমাদের আছে,
দেখতে পাচ্ছি এখানে 1 5 7 5 8 4 9 7 4 9 একই রয়েছে, তাই ঠিক রয়েছে। তো আশা করি আপনারা দেখা যায় বুঝতে পেরেছেন যে প্রতিসম ম্যাট্রিক্স আমরা যেভাবে আমরা নিতে চাচ্ছিলাম তো আমরা নিতে পেরেছি, এবং প্রতিসম ম্যাট্রিক্স আপনি ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন, সেটাও আপনারা বুঝতে পেরেছেন। সো এবার আমরা জানতে চাচ্ছি বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সটা আসলে কেমন হবে? বি প্রতিসম ম্যাট্রিক্সটা একেবারে সহজ। যেমন এখানে বি থাকবে, মানে বিতে একটু মানে শব্দটার দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে এখান থেকে বিষয়টা একদম আপনার ক্লিয়ার তথ্য আসবে। বিতে বিপরীত ছিল আর প্রতিসমের ক্ষেত্রে থাকলো। তার মানে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এ সমান যদি এ মাইনাস এ মানে এ প্রাইম হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্স। তো এই বিষয়টা বোঝার জন্য আমরা একটা উদাহরণ নেই, তাছাড়া আসলে বুঝতে পারবো না। ধরুন আমরা এ একটা ম্যাট্রিক্স আমরা নিচ্ছি 0 2 1 -2 0 4 -1 -4 0। আমরা এই একটা ম্যাট্রিক্স নিচ্ছি সাপোজ। তো এই ম্যাট্রিক্সটা আমরা যদি এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করলে কি হবে? আর তো আমরা সারিকে কলাম বানিয়ে দিব 0 2 1, তাহলে এখানে 0 2 1 -2 0 4, এখানে -1 -4 0 আমরা পেয়েছি। এখন এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে কি হচ্ছে একটু ভাবুন তো। মাইনাস কমনগুলো আমাদের কি হয়? তাহলে মাইনাস দিয়ে এখানে গুণগুলো 0 থাকবে, 0 এখানে প্লাস হবে, এখানে 1 হবে, এখানে দিলে পরে -2 হবে, 0 হবে, মাইনাস দিয়ে গুণ করলে এখানে 4 হবে, মাইনাস দিয়ে গুণ করে -1 -4 0। তো এটা মানে আসলে কি আমরা দেখতে পাচ্ছি? এটা মানেই কিন্তু আমাদের এ এর সমান হয়ে গিয়েছে। খেয়াল করুন এই অংশটা আমাদের কিন্তু 0 2 1 -2 0 4 -1 -4 0। তো এই কনস্ট এটা হচ্ছে আমাদের মাইনাস এ। তাহলে এখানে কি পাচ্ছি যে এটা মানে কি আমাদের ছিল এই অংশটা থেকে আমাদের কিন্তু এই অংশটা আমরা ব্যাখ্যা করেছি, অর্থাৎ মাইনাস যে এর বিষয়টা আমাদের চলে এসেছে। তো আশা করব আপনারা সবাই এই স্টেপটা বুঝতে পেরেছেন যে বি প্রতিসম যদি আমাদের ম্যাট্রিক্স হতেই হয় তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এ প্রাইম অংশটি যে রয়েছে তা যদি মাইনাস এ কনভার্ট হয়, অর্থাৎ এ ম্যাট্রিক্সকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এর আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি তা যদি মাইনাস এ এর সমান হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্স। তো এই বিষয়টা আমরা একটু বোর্ড বই থেকে বিষয়টা আমরা খেয়াল করে নেই। তো আমাদের বোর্ড বই বলা হচ্ছে যে বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আর প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ প্রাইম ইকুয়ালস টু মাইনাস এ হয়। এরূপ ক্ষেত্রে ম্যাট্রিক্সের অনুরূপ সারি এবং কুভুক্তিগুলোকে একই মানের বিপরীত চিহ্নযুক্ত এবং প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হয়। এরূপের ক্ষেত্রে আই জে ইকুয়ালস টু 0 এবং আই আর জে ইকুয়ালস টু সমান হবে। তো এক্ষেত্রে আপনারা দেখা যায় এই যে অংশটা রয়েছে তা আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। তো এবার আমরা সমঘাতী ম্যাট্রিক্সটা দেখতে চাচ্ছি। তো সমঘাতী ম্যাট্রিক্স আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারবো? তো সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এগুলো একেবারেই সহজ, তাই আমার না লিখে একবার ডাইরেক্ট ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। যে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়। অর্থাৎ আমরা যে ম্যাট্রিক্সটা আমরা বের করতে চাই সমঘাতী ম্যাট্রিক্স, তাকে আমরা বর্গ করে দিব। বর্গ করে দিলে যে মানটা পাবো তা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। তো বিষয়টার জন্য আমাদের একটু ব্যাখ্যা করি আমরা। ধরুন যে আমরা এ একটা ম্যাট্রিক্স নেওয়া হলো, এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 1 -2 -1। তো এটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স, মানে এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি। তো এ ম্যাট্রিক্সটার জন্য তাহলে এ ম্যাট্রিক্সটার আমরা এখন কি করব? এর বর্গ মানে এ স্কোয়ার ইকুয়ালস টু এ হতে হবে। যদি আমাদের এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয় তাহলে তাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। তো সেটা করার জন্য আমরা কি করব? তাহলে একে এ ইন্টু এ করে নেব, মানে এটাই হচ্ছে আমাদের এ স্কোয়ার। তার মানে ম্যাট্রিক্সে এখানে গুণ কাজ করতে হবে। গুণ করার জন্য নিতে হবে 2 1 -2 -1। তো দেন এখান থেকে আমাদের এ একটা ম্যাট্রিক্স আমাদের হলো, গুণ করতে হবে 2 1 -2 -1 দ্বারা। তো আসলে আপনার যদি গুণ মেথডটা জানা থাকে তাহলে আপনি এই অংশগুলো ইজিলি বুঝতে পারবেন। গুণ মেথডটা হচ্ছে আমাদের এ সারি সংখ্যার সাথে কলাম সংখ্যা আমাদের গুণ করে লিখতে হয়। তো আমরা যদি কাজ করি তাহলে পাবো 2 সাথে 2 দিলে 4, তো 1 এর সাথে দিলে -2,
তারপর হচ্ছে এই 2 দিয়ে তাহলে 2, 1 দিয়ে 1 লিখলে -1, 2 দিয়ে হচ্ছে -4, তারপরে হচ্ছে 1 দিয়ে প্লাস হচ্ছে 2, তারপর এটা দিয়ে -2, মাইনাসে মাইনাসে +1। তো এটা গুণনের জন্য তাহলে রেজাল্ট এখানে আসতেছে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -1। তাহলে যে ম্যাট্রিক্সটা গঠিত হচ্ছে, খেয়াল করুন এই ম্যাট্রিক্সটার রেজাল্ট আমাদের কি এসেছে, যে ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু আমাদের এ অংশটা, যেটা এই অংশটা মানে কি এ এর সমান, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা এ স্কোয়ার ইকুয়ালস টু এ এসেছে। আর অনেকে হয়তো বা এই যে ক্যালকুলেশনটা করেছে আপনারা ক্যালকুলেশনটা বুঝতে পারেননি, তো আসলে এই ক্যালকুলেশনটা এখানে ব্যাখ্যা না করে আমি ম্যাট্রিক্সের যখন গুণ করাবো আমাদের তৃতীয় পর্বে ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স যখন আমরা করব তখন এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। তাই আপনি এই ক্যালকুলেশনটা এখন না বোঝেন সমস্যা নাই, আপনি তৃতীয় পর্বটা আমরা দেখে নিতে পারেন। তো তৃতীয় পর্বটা দেখলে আপনি এই ম্যাট্রিক্সের বিষয়গুলো ক্লিয়ারলি ধারণা হয়ে যাবে। তো ওকে, আমরা এখন বাকি অংশটা ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব। তাহলে এখানে এ স্কোয়ার ইকুয়ালস টু যদি এ আকার হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। আশা করি সমঘাতী ম্যাট্রিক্সটা আপনি বুঝতে পেরেছেন। তো এবার আমরা অভেদঘাতী ম্যাট্রিক্সটা জানতে চাচ্ছি। অভেদঘাতী ম্যাট্রিক্সটা খুবই সহজ, সেটা হচ্ছে কোনো ম্যাট্রিক্স যদি থাকে তাকে আমরা যদি স্কোয়ার করে দিই, দিয়ে যদি সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স কী জিনিস, যে আমাদের এটা হবে 1 0 0 0 1 0 0 0 1, যদি এমন আকার ধারণ করে সেটা আমাদের, এটা হচ্ছে আমাদের i3 এর ক্ষেত্রে। আর i2 যদি হয় তাহলে আমরা i2 এর ক্ষেত্রে কি জানি, যে i2 এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 1 0 0 1, এই আকার যদি ধারণ করে এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের হবে। তো এখন স্কোয়ার ইকুয়ালস টু আই, এরকম একটা আমরা উদাহরণ নিয়ে নেই। ধরুন এ একটা ম্যাট্রিক্স দেওয়া হলো, এটা হচ্ছে 2 3 -1 -2। তো এই অংশটা যদি আমরা নিয়ে নেই, তো এই অংশটার জন্য আমরা যদি এখন কাজ করি তাহলে এ স্কোয়ার যদি করে দেই তাহলে কি হবে, এ ইন্টু এ, তাহলে এখানে 2 3 -1 -2, আবারও গুণ 2 3 -1 -2। তাহলে এখানে আমাদের কি হবে, এখান থেকে 2 দিয়ে আমাদের এ সারি সংখ্যার সাথে কলাম সংখ্যা গুণ হবে। আমরা যদি সারি আর কলাম যদি গুণ করে দেই তাহলে আমরা কি পাবো, যে 2 দিয়ে 4, 3 দিয়ে হচ্ছে -3, 2 দিয়ে 6, 2 দিয়ে এখানে দিলে -6, এখানে পাচ্ছি কত -2 দিয়ে +2 -3, আর এখানে পাচ্ছি 4। তো গুণনের ক্ষেত্রে তৃতীয় পর্ব থেকে আপনারা এই গুণনের মেথডের ক্যালকুলেশনটা বুঝতে পারবেন। সো এখানে আমরা কি পাচ্ছি, তাহলে 1 0 0 1। তাহলে এই অংশটাই হচ্ছে আমাদের কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই অংশটা মানে কি আমাদের i2। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু আই হয়েছে, তাই এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে বলে গণ্য হবে। তো আশা করি আপনারা এই আইডেন্টিটি ম্যাট্রিক্স বা মানে অভেদঘাতী ম্যাট্রিক্স যেটা রয়েছে আমাদের, তো সমঘাতী ম্যাট্রিক্স এবং অভেদঘাতী ম্যাট্রিক্সের যে বিষয়টা তা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো শূন্যঘাতী ম্যাট্রিক্স আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ শূন্যঘাতী ম্যাট্রিক্স আমরা শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি জানি, যে যদি কোনো ম্যাট্রিক্সের জিরো মানে সবগুলো সারি এবং কলাম যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। শূন্যঘাতী হতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা পাওয়ার যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এর যদি পাওয়ার আমরা n সংখ্যক দিই ইকুয়ালস টু 0 হয়, মানে এর পাওয়ার যত দিলে 0 হবে সেটাই হচ্ছে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স হবে। অবশ্যই n সংখ্যক হতে হবে। সো সেই কাজটা করার জন্য আমরা যদি নেই যে শূন্যঘাতী ম্যাট্রিক্স ক্ষেত্রে একটি বর্গ ম্যাট্রিক্স একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0 হয়, যেখানে n হচ্ছে সর্বনিম্ন ক্ষুদ্রতম সংখ্যা। হাইয়েস্ট অনেকগুলো মানের জন্য শূন্য হতে পারে, কিন্তু আমাদের এটা ক্ষুদ্রতম মান নিতে হবে। যে nকে শূন্যঘাতী ম্যাট্রিক্সের সূচক বা ইন্ডেক্স বলা হয় এবং শূন্যকে ম্যাট্রিক্স নির্দেশ করবে। যেমন এই একটা ম্যাট্রিক্স যদি নেই, এই ম্যাট্রিক্সের এখানে খেয়াল করুন আমাদের 0 1 0 0, এর যদি আমরা স্কোয়ার করে নিই তাহলে দেখুন আমাদের শূন্য ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাই এটা হচ্ছে আমাদের একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। আশা করি আপনারা এই স্টেপটাও ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা কনজুগেট ম্যাট্রিক্স সম্পর্কে জানবো 18তে। তো কনজুগেট ম্যাট্রিক্সটা আসলে কাকে বলে, বা বাংলায় অনুবন্ধী ম্যাট্রিক্সটা কাকে বলে, যে কোনো এ ম্যাট্রিক্সের ভুক্তি যদি জটিল সংখ্যা হয় এবং প্রত্যেক জটিল সংখ্যার স্থলে তার অনুবন্ধী জটিল সংখ্যা বসিয়ে দিলে প্রাপ্ত ম্যাট্রিক্সকে এর অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয়।
তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স হতে গেলে আমাদের এখানে জটিল সংখ্যার আকার থাকতে হবে। তো ধরে নিচ্ছি আমরা এটার জন্য যে সাপোজ এ একটা ম্যাট্রিক্স আমরা নিচ্ছি, যার এখানে ধরে নিচ্ছি 2 আর একটা জটিল সংখ্যা থাকবে। জটিল সংখ্যা ধরে নিচ্ছি 3 মাইনাস ধরুন টয়েস আই নিলাম, এখানে 1 প্লাস হচ্ছে টয়েস আই নিচ্ছি। আইটা আমরা জানি জটিল সংখ্যার জন্য আই দ্বারা প্রকাশ করে, আমরা সেকেন্ড পার্টে জটিল সংখ্যাতে বিষয়গুলো জেনেছি। তো এখানে আই মাইনাস হচ্ছে 2, তো আই হচ্ছে আমাদের জটিল সংখ্যার প্রতীক কিন্তু। হ্যাঁ, তো যদি আই আমাদের জটিল সংখ্যার ফরম্যাটটা থাকে, তাহলে জটিল সংখ্যার স্থলে যদি একে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স করতে চাই, তাহলে এখানে এ বার করতে হবে। তো জটিল সংখ্যা যখন আমরা করতে যাব, তখন যে জটিল সংখ্যার স্থল অংশটুকু রয়েছে, জটিল অংশটা বিপরীত চিহ্নযুক্ত হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাসটা প্লাস থেকে হবে। এখানে যদি বাস্তব সংখ্যা থাকলে এখানে জটিল সংখ্যা, তো 3 মাইনাস থাকার জন্য আর বিপরীত চিহ্ন যুক্ত হবে, তাহলে প্লাস টয়েস আই, আর এখানে হচ্ছে আমাদের 1 প্লাস আছে তাই বিপরীত চিহ্ন যুক্ত হবে 1 মাইনাস টয়েস আই, আর এখানে আইটা আছে প্লাস তাই এখানে আইটা হবে মাইনাস, তাহলে মাইনাস আই, আর এখানে আমার বাস্তব সংখ্যা তো 2 আছেই। অর্থাৎ আপনারা যারা এখনও যেহেতু জটিল সংখ্যা আপনারা চ্যাপ্টারটি পড়েন নাই, তো সেক্ষেত্রে আপনার কনজুগেট ম্যাট্রিক্সটা বোঝার জন্য আপনি যেখানে দেখবেন যে জটিল সংখ্যা আই, ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের বলা হয় জটিল সংখ্যা। তাই আয় যা থাকবে, আয়ের সহগটা যা থাকবে তা আপনারা বিপরীত চিহ্নযুক্ত করে, মানে আয়ের সাথে যে চিহ্নটা থাকবে তা বিপরীত চিহ্নযুক্ত করে দিয়ে যে ম্যাট্রিক্সটা গঠিত হবে সেটাই হচ্ছে আমাদের কনজুগেট বা অনুবন্ধী ম্যাট্রিক্স। আশা করি আপনার অনুবন্ধী ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছেন। সো আমরা বোর্ড বই থেকে সংজ্ঞাটা দেখে নেই। আমাদের বোর্ড বই বলা হচ্ছে সংজ্ঞাতে যে অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স, কোনো এ ম্যাট্রিক্সের ভুক্তি যদি জটিল সংখ্যা হয়, যেমন এখানে ভুক্তিগুলো জটিল সংখ্যা এখানে আছে, আই রয়েছে, জটিল সংখ্যা হয় এবং জটিল সংখ্যার স্তরে তার অনুবন্ধী জটিল সংখ্যা বসালে, তার অনুবন্ধী জটিল, অর্থাৎ এখানে প্লাস আই প্লাস টয়েস আই এর অনুবন্ধী জটিল মাইনাস টয়েস আই হবে, বা এখানে মাইনাস আই আছে তাহলে প্লাস টয়েস আই হবে, বসিয়ে দিলে এই ম্যাট্রিক্সটির অনুবন্ধী ম্যাট্রিক্স পাওয়া যায়। এবং অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে আমরা প্রকাশ করা হয় এ বার প্রতীক দেওয়া, অর্থাৎ এ কনজুগেট ম্যাট্রিক্স, এ বারটা আমরা এ কনজুগেট ম্যাট্রিক্স বলবো, আর আমরা পরিসংখ্যানে এটা গড় বুঝে থাকি। হ্যাঁ, ওকে। এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে হার্মিসিয়ান ম্যাট্রিক্স। হার্মিসিয়াম যে ম্যাট্রিক্সটা রয়েছে, হার্মিসিয়াম ম্যাট্রিক্স, সিয়ান ম্যাট্রিক্স, সেক্ষেত্রে সেটা হচ্ছে কোনো যদি ম্যাট্রিক্স আমাদের ধরে নিচ্ছি এ একটা যদি ম্যাট্রিক্স হয়, এর আমরা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব। অনুবন্ধী ম্যাট্রিক্সের আমরা যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করি, সেটা যদি আমাদের মূল ম্যাট্রিক্সটার সমান হয়ে যায়, তাহলে সেটি হচ্ছে হার্মিসিয়াম ম্যাট্রিক্স। তো আসলে এটি সংজ্ঞাগত দিকটা আমরা একটু এখন এটাকে আমরা অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে বের করে নেই। তাহলে এর অনুবন্ধী ম্যাট্রিক্স যদি হয়, তাহলে তাহলে এ প্রাইমটা হচ্ছে আমাদের এর অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমাদের কি হবে, তাহলে এখানে 2, এখানে হচ্ছে আমাদের 3, জটিল সংখ্যা জাস্ট বিপরীত চিহ্ন যুক্ত হবে, এখানে জটিল সংখ্যা হচ্ছে 3 মাইনাস হচ্ছে আই, আর এখানে হচ্ছে 3, এটা হচ্ছে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা এখন কি করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আমরা এখন জটিল সংখ্যার জন্য আমরা এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করব। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স এখন বের করি। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে কীভাবে, সারিকে কলাম, তাহলে এখানে এর হচ্ছে সারি, এই সারিকে আমরা কলামে কনভার্ট করে দিব, অর্থাৎ 2 3 প্লাস হচ্ছে আই, আর এখানকার এই সারিতে কলামে হবে, তাহলে 3 মাইনাস আই বাই হচ্ছে 3। তাহলে কি হচ্ছে আমাদের যে অংশটা আমরা পাচ্ছি, এই পুরো অংশটা কি আমাদের আগেরটারই সমান, এর সমান। তাই এ স্টেপটা যেহেতু আমাদের এ স্টেপটায় চলে এসেছে, অর্থাৎ এ যে ম্যাট্রিক্সটা থাকবে তাকে যদি আমরা কি করে দেই, বিম্ব ম্যাট্রিক্স মানে কনজুগেট ম্যাট্রিক্স করে তারকে আমরা যদি এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কনভার্ট করি, যে আমাদের পূর্ববর্তী ম্যাট্রিক্সটা সমান হয়ে যায়, তবে সেটা হচ্ছে আমাদের হার্মিসিয়ান ম্যাট্রিক্স। তো আমরা সেই বিষয়টা বোর্ড বই থেকে আমরা সংগত দিকটা ক্লিয়ার করে নেই। হার্মিসিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে হার্মিসিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি যে এ যে ম্যাট্রিক্সটা থাকবে এর আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স করব, তারই ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়ালস টু যদি এ হয়, তাহলে অর্থাৎ আই ও জে এর সকল মানের জন্য আই যে যে ভুক্তিগুলো থাকবে তাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে মানে অনুবন্ধী ম্যাট্রিক্স করব। এই ক্ষেত্রে ম্যাট্রিক্সের কর্ণের ভুক্তিগুলো বাস্তব সংখ্যা এবং কর্ণ ম্যাট্রিক্স ব্যতীত সব ভুক্তিগুলো বাস্তব এবং জটিল সংখ্যা উভয় হতে পারে। অর্থাৎ এখানে যে কোনো ম্যাট্রিক্সের বাস্তব সংখ্যা হতে পারে, জটিল সংখ্যা হতে পারে। যেমন আকারটা এর ক্ষেত্রে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলাম,
করার পরে আমরা এখানে অনেক শুরুতে আগে অনুবন্ধী ম্যাট্রিক্স করা হলো, তারপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স করার পরে। তাহলে আমাদের হারমিশিয়ান ম্যাট্রিক্স হতে গেলে আমাদের কোন ধরনের ম্যাট্রিক্স হতে হবে? অবশ্যই সেই ম্যাট্রিক্সটাকে আমাদের জটিল সংখ্যা তার মধ্যে বিদ্যমান থাকতে হবে, না হলে আমরা কিন্তু হারমিশিয়ান ম্যাট্রিক্সের যে অংশটা তা পাবো না। কারণ অনুবন্ধী ম্যাট্রিক্স আমাদের করে আসতে হবে, অনুবন্ধী ম্যাট্রিক্স হলে আমাদের জটিল সংখ্যা থাকতেই হবে। তার মানে হারমিশিয়ান ম্যাট্রিক্স হতে গেলে আমাদের জটিল সংখ্যার আলোকে আমাদের করতে হবে। সো এটা হচ্ছে আমাদের হারমিশিয়ান ম্যাট্রিক্স। তো এরপরে হারমিশিয়ামের পরে আমাদের বি হারমিশিয়ান ম্যাট্রিক্স আমাদের জানতে হবে। তো আমরা বি হারমিশিয়ান ম্যাট্রিক্সটা আমরা লেখা লাগবে না, বোর্ড বই থেকে দেখে নিচ্ছি। আচ্ছা না, আমি সবগুলো যেহেতু লিখে ব্যাখ্যা করলাম, তো এটাও লিখে ব্যাখ্যা করে দিচ্ছি। তো বি হারমিশিয়ান ম্যাট্রিক্সটা কিছুই না, আগেরটার মতোই। এখানে কি করব, কোনো একটা এ ম্যাট্রিক্স আমরা নিব, তার আমরা আগে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা বের করব। সেটা ইকুয়ালস টু যদি আমাদের মাইনাস এ হয়, তাহলে হচ্ছে আমাদের বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। তো আগেরটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম শুধু এ হলে হারমিশিয়ান ম্যাট্রিক্স, এটা বি মানে হারমিশিয়ান বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স হবে। সো এটা ব্যাখ্যা করার জন্য আমরা ধরে নিচ্ছি একটা ম্যাট্রিক্স, ধরুন এ একটা ম্যাট্রিক্স আমরা বিবেচনা করে নিচ্ছি, যেটা হচ্ছে 0, অবশ্যই জটিল সংখ্যা থাকতে হবে। ধরুন 0i, একদম সহজ ভাষায় সেটা হচ্ছে, আর একটা হচ্ছে i 0 করে নিলাম। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা যখন বিপরীত আমরা নিয়ে নিই কনজুগেট ম্যাট্রিক্স করি, তাহলে কি পাবো? কনজুগেট ম্যাট্রিক্স হলে এর বিপরীত চিহ্ন যুক্ত হবে, তো 0 - i, এটা -i, এখানে হচ্ছে 0, মানে জটিল সংখ্যার বিপরীত চিহ্নযুক্ত হওয়াটাই সেটা হচ্ছে আমাদের কনজুগেট ম্যাট্রিক্স। তো ওকে, আর এরকে আমরা যখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কনভার্ট করি তাহলে কি হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে একে 0 - i, একে যদি আমরা নেই তাহলে -i 0। তো এটা আমাদের হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সারিকে কলামকে সারিতে আমরা কনভার্ট করেছি। তো এখন এই অংশটাকে আমরা যদি মান বসাই দিতে চাই, তাহলে আমরা কি পাচ্ছি, যে এত ইকুয়ালস টু যে মাইনাস আমরা কমন করে নেই, তাহলে এখানে 0, তাহলে এখানে হবে i, এখানে হচ্ছে i 0, তাহলে এটা মানে কত? আমরা এটা মানে এ মানে হচ্ছে তাহলে -a হবে। তাহলে আমাদের সংখ্যাগত যে দিকটা রয়েছে তা আমরা মূলত পেয়ে গেছি, যে এই স্টেপটা আমাদের এখান থেকে চলে এসেছে। তাই এটা হচ্ছে আমাদের একটা কি বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। সো আমরা এই বিষয়টা আমরা বোর্ড বই থেকে প্রত্যেকটাই যেহেতু দেখে নিয়েছি, আমরা বোর্ড বই থেকে এটাও দেখে নিচ্ছি যে বি হারমিশিয়ান ম্যাট্রিক্সটা কী জিনিস। একটি বর্গ ম্যাট্রিক্স এ কে বি হারমিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ এর ট্রান্সপোজ এর যে কনজুগেট ম্যাট্রিক্সটা যদি আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স করার পর মাইনাসে হয়, তাহলে সকল মানের জন্য এই অংশটা হবে বি হারমিশিয়ান ম্যাট্রিক্স। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো এর পরবর্তীতে আমরা শিখব পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এবার আমরা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, পিরিয়ডিক ম্যাট্রিক্স। তো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সটা কি? আসলে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সটা যদি সাপোজ এ একটা কোনো ম্যাট্রিক্স হয়, তো এই ম্যাট্রিক্সটাকে আমরা কিছু পাওয়ার দিই, মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি এ এর কিছু পাওয়ার থাকবে এর সাথে কিছু 1 যোগ করে দিতে হবে, অর্থাৎ কিছু পাওয়ার প্লাস যদি আমাদের 1 হয়, সেটা ইকুয়ালস টু যদি আমাদের কি হয়, এই এর সাথে মিলে যায়, মানে এই অংশটা যদি আমাদের হয়ে যায়, তাহলে এই স্টেপটা যখন হবে তখন তাকে আমরা বলবো, এটাকে বলবো আমরা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। যেখানে পিটা কি হবে, পিটা হচ্ছে অবশ্যই ন্যাচারাল নাম্বার হতে হবে। তখন এই যে পি শব্দটা আমাদের এখানে পাওয়ারের সাথে যা মানে 1 + পি যার মান যেটা হবে, এই পিটাই হচ্ছে আমাদের পর্যায়কাল, মানে পর্যায়বৃত্ত আমরা বলবো, এটাই হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলবো, আর একে পর্যায়কাল, পিটা হচ্ছে পর্যায়কাল। সো আশা করি আপনারা মনে হয় বুঝতে পারেননি, আমরা একটা উদাহরণের সহিত বোঝার চেষ্টা করি, তাহলে আপনার বিষয়টা একদম ক্লিয়ার হবে। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স সাপোজ ধরে নিচ্ছি, আমাদের এ একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিচ্ছি যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার যদি আমরা নেই 1 - 2 - 6, ধরুন -3 2 9 2 0 -3, এটা একটা আমি ম্যাট্রিক্স দিলাম। সো এটা এ একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্সকে যদি আমরা এ ম্যাট্রিক্সকে আমি যদি পাওয়ার 3 করি, 3 পাওয়ার দিই, তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে এ, আমাদের p+1 নিতে হবে, অর্থাৎ 2 + 1 দিলে আমাদের সেটা কি এতে চলে আসে। অর্থাৎ মানে এ যে ম্যাট্রিক্সটা আঁকে আমরা যদি 3 পাওয়ার করি, 3 ঘাত করি, তাহলে সেটা আমাদের এ এর সমান আসে। আমরা সমঘাতী ম্যাট্রিক্সের যদি এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয়, তাহলে সেটা সমঘাতী ম্যাট্রিক্স। বাট আমাদের পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স যদি পাওয়ার 2 না হয়, আদার্স অন্য কিছু হয়ে যায়, তাহলে তখন সেটা কী নাম হবে? তখন তার নাম হবে
পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। তো এটা তাহলে একে আমাদের এক্ষেত্রে আমাদের কী হবে, পর্যায়কাল কত হবে, আমাদের এই ম্যাট্রিক্সটার জন্য পর্যায়কাল 2 এবং এত হবে। সেক্ষেত্রে আমাদের এ কিউব কীভাবে পেতে পাবো, আমাদের কাজ করতে হবে এ ইন্টু এ তিনটে এ গুণ করে নিতে হবে। সো আমরা গুণ করার ক্ষেত্রে তৃতীয় পর্বে বিষয়গুলো আমরা জানবো। হ্যাঁ, তা আমরা বই থেকে আমরা বিষয়টা একটু ব্যাখ্যা করে নিচ্ছি যে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স যদি হতে চায় পিরিয়ডিক ম্যাট্রিক্স, তাহলে যদি এ যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স হয় এবং এ টু দি পাওয়ার পি প্লাস 1 ইকুয়ালস টু যদি এ হয়, এ ম্যাট্রিক্সের সমান হয়, তখন সেই পাওয়ার পিটা থাকবে, তার মধ্যে এন এর সমতুল্য হতে হবে, তখন এ কে আমরা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলবো আর পি কে পর্যায়কাল বলবো। যেমন উদাহরণটা আমরা নিচ্ছিলাম এর পর্যায়বৃত্তের পর্যায়কাল হচ্ছে 2, কীভাবে বুঝলাম যে এ কিউব ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2 প্লাস 1, মানে পি ফর্মুলা আছে, পিটা হচ্ছে পর্যায়কাল। তা ব্যাখ্যা করার জন্য নেওয়া হলো যে স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু এর মান নেওয়া হলো, এ কিউবের মানটা বের করা হলো, এ কিউবের মানটা এটা চলে আসছে যা হচ্ছে এর সমান। তো এই গুণ ফরম্যাটটা আমরা তৃতীয় পর্বে যেহেতু জানবো, তাই তৃতীয় পর্বে থেকে এই সম্পূর্ণ অংশটা আমি ব্যাখ্যা করব। তাই এখানে যারা এখনও গুণ যেহেতু শেখানো হয়নি, তা আমরা তৃতীয় পর্বে গুণ সম্পর্কে ডিটেলসই জানবো। এবার হচ্ছে আমাদের সর্বশেষ টপিক্সের যে দুইটা রয়েছে আমাদের এই রাইটার বইয়ের, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সূচক। তো ম্যাট্রিক্সের সূচক কিভাবে আমরা বুঝবো, পাওয়ার অফ ম্যাট্রিক্স কিভাবে আমরা বুঝবো, সেটা হচ্ছে যদি আমাদের বি স্কোয়ার ইকুয়ালস টু বি কিউব ইকুয়ালস টু বি স্কোয়ার ইন্টু বি ফোর বি কিউব ইন্টু বি, আবার বি টু দি পাওয়ার কে প্লাস 1 যদি হয়, তাহলে বি কিউব ইন্টু কে হবে, আর যেখানে বি পাওয়ার 0 হলে আইডেন্টি ম্যাট্রিক্স হবে। তো এটাই হচ্ছে আমাদের একটা কি অভেদক ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্সের পাওয়ার বলতে আমরা কী বুঝবো, ম্যাট্রিক্সের যত পাওয়ার দিব, ধরুন এই যে পাওয়ার আকারে লিখছি বি স্কোয়ার, তাহলে এই বি স্কোয়ার এটা হচ্ছে ম্যাট্রিক্সের সূচক হচ্ছে 2, এই ম্যাট্রিক্সটার সূচক হচ্ছে আমাদের 3, মানে বি ইন্টু বি স্কোয়ার, আগের বি ম্যাট্রিক্স থেকে বি স্কোয়ার আসবে, তখন এটা আমাদের বি ফোর যদি নেই বি কিউব ইন্টু বি, কে টু নিয়ে এভাবে যদি আপ টু ইনফিনিটি পর্যন্ত নেই, তাহলে এই আকারগুলোতে আমাদের ম্যাট্রিক্সের পাওয়ার বা সূচক আমরা বলে ব্যাখ্যা করতে পারবো। তারপর আসি ম্যাট্রিক্সের পলিনোমিয়াল অফ ম্যাট্রিক্সের বহুপদী। তো সেটা কীরকম, যে ম্যাট্রিক্সের জন্য P0 P1 P2 Pn প্রত্যেকটি স্কেলার ধ্রুবক এর জন্য যদি এফ অফ এক্স ইকুয়ালস টু পি নট পি অফ, মানে বহুপদী ফাংশন যে নেওয়া হচ্ছে যে 0 থেকে 0 P1x P2x স্কোয়ার Pn x টু দি পাওয়ার n একটা যদি বহুপদী হয়, বহুপদী ম্যাট্রিক্সের ক্ষেত্রে বহুপদী নেওয়া যেতে পারে, এবং যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে কাজ করি তাহলে এর সাথে আমাদের বহুপদী নিয়ে কাজ করতে হবে, যেখানে বি হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, আই হচ্ছে একটি অভেদক ম্যাট্রিক্স, দুইটা একসাথে রিলেটেড করে কাজ করলে হলো। সো আমরা এই রাইটের বইয়ের যে বেসিকগুলো আমরা দেখলাম বিভিন্ন সংজ্ঞা, এই রাইটের বই আমরা 22টা সংজ্ঞা পেয়েছি, আমরা আরও বেশ কয়েকটা রাইটারের বই থেকে সবগুলো সংজ্ঞা এখন দেখার চেষ্টা করব। সেরা বই হচ্ছে আমাদের অক্ষরপত্র প্রকাশনের বইয়ের, এই বই থেকে আমাদের কোনো বেসিক বাদ গেল কিনা আমরা ম্যাট্রিক্সের সেই অনুচ্ছেদটা আমরা দেখে নেই। সো আমাদের সব ধরনের ম্যাট্রিক্স হয়েছে কিনা, তো আমরা ম্যাট্রিক্সের সারি কলাম বর্গ মুখ্য সবগুলো আমাদের ব্যাখ্যা করেছি, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স সবগুলো, জিরো ম্যাট্রিক্স সমঘাতী শূন্যঘাতী ম্যাট্রিক্স অবেদঘাতী বিম্ব প্রতিসম বিপ্রতিসম উপম্যাট্রিক্স উলম্ব ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের ট্রেস পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স আমরা একটু আগে দেখলাম, ওখানে পি দিয়ে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যাখ্যা করেছি। আর এখানে এ টু দি পাওয়ার কে প্লাস 1 যদি হয় ইকুয়ালস টু কে হয়, তাহলে একে আমরা বলবো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। তো এখানে আমাদের সেটা গেল। তাহলে এই রাইটের বই আর তেমন কোনো বেসিক নাই, তো আমাদের সব বেসিকগুলো সংগত দিকটা যা আছে সবই আমাদের জানা শেষ। তো আমরা বাজারের আরেকটা বই রফিকুল স্যারের বই রয়েছে রূপন্তী প্রকাশনীর, সো এই বই আমাদের কোনো বেসিক বাদ গেল কিনা ম্যাট্রিক্স থেকে, তো তা আমরা একবার এক নজরে দেখে নিই। তো এখানকার যে বেসিকগুলো স্টার্ট করেছে এরা কীভাবে, আচ্ছা, তো এখানে সারি কলাম বর্গ ম্যাট্রিক্স প্রধান কর্ণ মুখ্য কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স উদ্ধ এলামদের পড়ানো হয়ে গেছে, শূন্য ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্সের আমরা বৈশিষ্ট্যগুলো আমরা সবই বৈশিষ্ট্যগুলোও দেখেছি। এরপরে ম্যাট্রিক্স প্রতিসম বিপ্রতিসম সমঘাতী অবেদঘাতী শূন্যঘাতী উপ অনুবন্ধী হারমিশিয়ান ম্যাট্রিক্স বিহারমিশিয়ান ম্যাট্রিক্স। তো এখানকারও যে বেসিকগুলো রয়েছে আমাদের এখানে রয়েছে 24টা, আমাদের এই সব কয়টি আমরা একটা একটা করে ব্যাখ্যা করেছি, তার মানে আমাদের এই রাইটারের বই আমাদের শেষ হয়ে গিয়েছে। সো এরপরে আমরা দেখবো আমাদের আরেকটা বিখ্যাত রাইটারের বই কিতাবউদ্দিন বা নজরুল স্যারের বই থেকে, সো এখানে আমাদের কোনো বেসিকটা কাটালো কিনা। তো আমরা এই বেসিকগুলোর জন্য দেখতে পাচ্ছি এই সংজ্ঞাগত দিকটার জন্য, তো এখানে সংজ্ঞাগত দিকটা আমরা নিয়েছিলাম শুরুতে ম্যাট্রিক্সের ভুক্তি এন্ট্রি সব বলেছিলাম। এরপরে ক্রম বা অর্ডার বর্গ ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স স্কেলার অভেদক
শূন্যঘাতী ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ট্রান্সপোজ প্রতিসম বিপ্রতিসম উপ সব সমঘাতী অভেদঘাতী শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্সটা আমাদের মনে হয় কাটাইছে, হ্যাঁ শূন্যঘাতী ম্যাট্রিক্সটা আমাদের পড়ানো হয়নি। যে শূন্যঘাতী ম্যাট্রিক্সটা কি আমাদের, আমরা যেহেতু শূন্যঘাতী ম্যাট্রিক্সটা আলোচনা নিয়ে আসিনি, আমরা যখন ম্যাট্রিক্সের সবগুলো একসাথে নিয়েছিলাম, যে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, যখন ম্যাট্রিক্স নিয়েছিলাম তো এখানে আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্সটা ছিল না। তো শূন্যঘাতী ম্যাট্রিক্সটা আমরা কিভাবে নিতে পারি, যে ওখানে ঘাত ছিল যে ক্ষুদ্রতম ঘাতের জন্য পড়ানো হয়েছে। শূন্যঘাতী ম্যাট্রিক্সের জন্য কি বলেছিলাম, যে এন এর ক্ষুদ্রতম পাওয়ারের জন্য যদি সে ম্যাট্রিক্সটার মান 0 হয় তাহলে সেটাই হচ্ছে তার শূন্যঘাতী ম্যাট্রিক্স, অর্থাৎ তার পাওয়ার কত দিলে 0 আসবে। এখানে পাওয়ার 0 দিলে 2 আসে, তার মানে এটাও আমাদের পড়ানো হয়ে গেছে। হ্যাঁ এই রাইটের বই আমাদের যা আছে আমাদের সব মোটামুটি পড়ানো শেষ হয়ে গেল। সো কিতাবউদ্দিন বা নজরুল ইসলামের বইয়ের যে বেসিকটা তা আমরা আলোচনা করেছি। তো এরপর আমরা অনার্সের বই থেকে দেখব। অনার্স হচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিংয়ে পড়ানো হয়, লিনিয়ার অ্যালজাব্রাতে ম্যাট্রিক্স পড়ানো হয় অনার্সের প্রথম ইয়ারে, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে পাস কোর্সে পড়ানো হয় চতুর্থ পত্র হিসাবে। হ্যাঁ তো আমরা এই বই থেকে আমরা এখন দেখব যে এখানকার হচ্ছে প্রথম অধ্যায়টা হচ্ছে ম্যাট্রিক্স। এখানে ম্যাট্রিক্সের অনেক আলোচনা রয়েছে, তো আমরা দেখি কোনো অংশ আমাদের বাদ গিয়েছে কিনা। সো আমরা ম্যাট্রিক্সের এই যত সব সংজ্ঞাগুলো আমরা পড়েছি, সারি ম্যাট্রিক্স, কলাম, শূন্য, বর্গাকার, স্কেলার, একক ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ সবগুলো হয়ে গেছে। এখানে কনজুগেট ম্যাট্রিক্স হচ্ছে কিউ, হারমিশিয়ান, লম্ব ম্যাট্রিক্স, ঐকিক ম্যাট্রিক্স এগুলো আমাদের হয়নি। তো এই ম্যাট্রিক্সগুলো আমরা এখান থেকে দেখে নিব, এক্সট্রা আমাদের ম্যাট্রিক্স। তো আমরা এখান থেকে সমঘাতী, হারমিশিয়ান ম্যাট্রিক্স আর উলম্ব ম্যাট্রিক্স, হ্যাঁ আমাদের এই ম্যাট্রিক্সগুলো আমাদের পড়ানো হয়নি। তো আমরা এই ম্যাট্রিক্সগুলো এখন আমরা জেনে নিব। লম্ব বা উলম্ব বা সমকৌণিক ম্যাট্রিক্স, তাহলে এটা কিভাবে হবে, তাহলে অর্থগোনাল ম্যাট্রিক্স এটার নাম হচ্ছে। তো এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো, ব্যাখ্যা করাটা খুবই ইজি। ধরুন এ একটা আমাদের কোনো একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্সটার আমরা যদি এর সাথে যদি এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা গুণ করে দিই, দেওয়ার পরে এই উল্টাটা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে আমরা যদি এ ম্যাট্রিক্স আমরা গুণ করি, অর্থাৎ এ ম্যাট্রিক্সের তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স আমরা যদি গুণ করে দেই, আর গুণ ইকুয়ালস টু যদি এটা আই এন হয়, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে যদি আই আকার ধারণ করে, তাহলে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের অর্থগোনাল ম্যাট্রিক্স বা লম্ব বা উলম্ব বা সমকৌণিক ম্যাট্রিক্স। যার নাম লম্ব তার নাম উলম্ব বা সমকৌণিক ম্যাট্রিক্স। তোমরা একটু দেখে নিই বিষয়টা। তো যদি এ একটা বর্গাকার ম্যাট্রিক্স হয় আর যদি আইএনতম হয়, একে লম্ব বা উলম্ব ম্যাট্রিক্স বলা হবে। যদি আমাদের কি হয় যে এ এর সাথে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইন্টু এ আইএন যদি হয়, তেমন উদাহরণ নেওয়া হলো একটা, যে ধরি একটা এ ম্যাট্রিক্স ধরা হলো এটা, তার আমরা যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা নিয়ে নেই, তাহলে এই সারিকে কলাম, কলামকে সারি দিয়ে কনভার্ট করা হলো, করার পর এর সাথে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করা হলো, গুণ করে আমরা পাচ্ছি আইডেন্টিটি ম্যাট্রিক্স I3। সুতরাং আমাদের যেহেতু আমাদের এত ইকুয়ালস টু আই এসেছে, সুতরাং এটা হচ্ছে আমাদের লম্ব ম্যাট্রিক্স। তো অনেকে এই জায়গাতে আমাকে বলতে পারেন যে ভাইয়া, যে আপনি তো একটু আগেই যে আপনি 11, 12, 13 পর্বে বলেছিলেন যে উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স আনুভূমিক ম্যাট্রিক্সের কথা আপনি বলেছিলেন, যে উলম্ব ম্যাট্রিক্স হতে গেলে সারি যদি বেশি হয়, কলাম যদি ছোট কম হয় তাহলে উলম্ব, যদি সারি বেশি হয় কলাম যদি ছোট হয়ে মানে কলাম যদি সারি মানে সারি ছোট কলাম যদি বেশি হয় তাহলে সেটা আনুভূমিক ম্যাট্রিক্স। তাহলে এক্ষেত্রে কি উলম্ব আর এখানে কি লম্ব ম্যাট্রিক্স। খেয়াল করুন, এটা কিন্তু লম্ব নয়, উলম্ব নয়, হ্যাঁ উল্লম্ব বা লম্ব ম্যাট্রিক্স যেটা আমরা সেটা আসলে বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা পরবর্তী আর একটা ম্যাট্রিক্স আমরা জানবো, যে একদ ম্যাট্রিক্স বা ঐকিক ম্যাট্রিক্স, ইউনিটারিটি ম্যাট্রিক্স। সো ইউনিটারিটি ম্যাট্রিক্সটা আসলে কি, তো সেটা হচ্ছে আমাদের খুবই এটাও সিম্পল, যে এই ম্যাট্রিক্সটা হতে গেলে আমাদের যেটা লাগবে, তো ইউনিটারিটি ম্যাট্রিক্স হতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এ একটা যদি আমাদের ম্যাট্রিক্স হয়, এ ম্যাট্রিক্সের সাথে আমরা যদি এর ম্যাট্রিক্সটার আমরা যে বার্সের যেটা বের করেছিলাম আশা করি মনে আছে, বের করার পর তার সাথে আমাদের তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে হবে। যদি করি সেটা ইকুয়ালস টু, যদি আমাদের এ এর কনজুগেট ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স তার সাথে এ ম্যাট্রিক্স, এটা যদি আমাদের সমান হয়ে যায়, সমান হওয়ার পর এটা হতে হবে অবশ্যই কি আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে। যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়
তাহলে সেটা হচ্ছে আমাদের ইউনিটারিটি ম্যাট্রিক্স। একটু জটিল হয়ে যায় কারণ এর ভিতরে অনেকগুলো মান রয়েছে। এ ম্যাট্রিক্সটা রয়েছে, তার আগে কনজুগেট ম্যাট্রিক্স বের করতে হবে, কনজুগেট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স করে তার সাথে আবার এটা ইন্টু করতে হবে। সো ইন্টু করার পরে যে মানটা আমাদের পাওয়া যাবে পরেরটা একইভাবে যদি দুইটা আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের হয় তাহলে তারা হচ্ছে আমাদের একদ ম্যাট্রিক্স বা ঐকিক ম্যাট্রিক্স হিসাবে কাউন্ট হবে। সো আমরা একটু বোর্ড বই থেকে এর উদাহরণটা আমরা দেখে নেই, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে আমাদের বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যেমন বললাম, যেখানে উদাহরণ নেওয়া হলে এ একটা ম্যাট্রিক্স, তাহলে এর আমরা কনজুগেট ম্যাট্রিক্স বের করব। তাহলে সারিকে কলাম মানে কনজুগেট ম্যাট্রিক্স বের করলে মানে যেমন জটিল সংখ্যা থাকে তাদেরকে বিপরীত চিহ্নযুক্ত হতে হবে, হওয়ার পরে তার আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে হবে। সেটা যদি আমাদের আবার আয়ের মানে যে অংশ থাকবে সেটা আমাদের অবশ্যই হতে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এই অংশটা ইকুয়ালস টু আমাদের কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমরা গুণ করার পরে তারপর হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স I2, সুতরাং একইভাবে পরেরটা আমরা পেতে পারি, তাই এটা হচ্ছে আমাদের একটা একদ বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো আমরা টেরেস অফ ম্যাট্রিক্স আমরা এগুলো সব আগে জেনে গেছি। তো এখানে আমরা ইচ্ছালন আকার নিয়ে আলোচনা করা রয়েছে, কিন্তু এসএসসিতে তো আমাদের ইন্টারমিডিয়েটে ইচ্ছালন আকার নাই ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করার জন্য, কারণ এখানে অনেকগুলো সারি অনেকগুলো কলাম থাকবে, সেগুলো ক্যালকুলেশন করার জন্য ইচ্ছালন পদ্ধতি ইউজ করা হয়। যেহেতু এখানে ইন্টারমিডিয়েটে আমাদের নাই তাই আমি এই স্টেপগুলোর আলোচনা নিয়ে আসতেছি না। সো আমি অনেকগুলো রাইটারের বই থেকে সবগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে ম্যাট্রিক্সের যে বেসিক বিষয়টা রয়েছে। প্রথম লেকচার প্রায় 2 ঘন্টার মতো লেকচারটা হলো, আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। যদি আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করতে চান তাহলে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বা ফোন করে আমাদের গ্রুপে আপনি জয়েন করতে পারেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।